আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বলি, এই ঘরের নবাবজাদির চোখ থেকে সাধের ঘুম ফুরানোর সময় কি এখনো হয়নি? বেকার স্বামীর সোহাগে মোড়ানো চাদর থেকে বেরিয়ে যে বাড়ির কর্মঠ বাকি দুই ছেলে ও পরিবারের সবার জন্য সকালের খাবারের ব্যবস্থা করতে হবে, সেই খেয়াল কি আছে তার? সৎ ছোট ছেলে রিজন ইয়াসির আজ ছোট ছেলের স্ত্রী মেহেরিনের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দরজায় জোরে জোরে কড়া নাড়তে নাড়তে উপরোক্ত কথাগুলো বললেন রাহেলা বেগম। ফজরে নামাজ পড়ার পর বাড়ির সবার জন্য খাবার তৈরি করার উদ্দেশ্য নিয়ে যখন রুমের বাহিরে যেতে নিয়েছিল মেহেরিন, সেই সময় মেহেরিনের স্বামী রিজন ওর হাত ধরে টান দিয়ে নিজের বুকের উপর ফেলে আদরে স্বরে বলেছিল, আজ আর কিছুটা সময় আমার বুকে মাথা রেখে শুয়ে থাকো প্লিজ মেহু। বুকের ভেতরটা আজ ভীষণ অশান্ত হয়ে আছে। এই অশান্ত বুকে তুমি মাথা রাখলে ভীষণ শান্তি অনুভব হয় আমার। স্বামীর এমন আদরের স্বরে করা আবদার ফেলতে পারার সাধ্য মেহেরিন করে উঠতে না পারায় রিজনের বুকের বাম পাশে মাথা রেখে চোখ বুজেছিল সে। পরম তৃপ্তির মাঝে কখন যে পুরোপুরিভাবে চোখ লেগে গিয়েছিল মেহেরিনের তা সে খেয়াল করেনি। দরজার বাইরে থেকে শাশুড়ির কঠিন কণ্ঠে তিক্ত কথাগুলো রিজন আর মেহেরিনের কর্ণপাত হতেই তৎক্ষণাৎ অবস্থা থেকে উঠে বসে ওরা। মেহেরিন দ্রুততার সাথে বিছানা থেকে নেমে পরনের এলোমেলো হয়ে থাকা শাড়ির ভাঁজগুলো সমান করতে করতে দরজার দিকে অগ্রসর হয়। দরজা খুলতেই রাহেলার রাগী মুখশ্রী চোখে পড়ে মেহেরিনের। রাহেলা রাগে হিসহিসিয়ে বললেন, বাপের বাড়ি থেকে আসার সময় 10-20 জন কাজের লোক আনতে পারেননি, জমিদারনি? তাহলে আর আপনাকে সকালবেলা এত কষ্ট করে স্বামীর আলিঙ্গন ছেড়ে উঠতে হতো না। রাহেলার এরূপ কথায় মেহেরিন লজ্জায় ঠোঁট কামড়ে মাথা নিচু করে ফেলে। রাহেলা আবারও রাগী স্বরে বললেন, সঙ্গের মতো এভাবে মাথা নত করে দাঁড়িয়ে থেকে আর কত সময় নষ্ট করবেন আপনি নবাবজাদি? মেহেরিন বিনা বাক্যে স্থান ত্যাগ করে। রিজন নীরবে বিছানায় বসে নিজের বউকে তার সৎ মায়ের মুখ ঝামটা সহ্য করতে দেখে। শুধু বেকার হওয়ায় চেয়েও মুখ ফুটে একটা টু শব্দ সে বের করতে পারে না সে। রাহেলা ভেঙচি কেটে স্থান ত্যাগ করলেন। মেহেরিন রান্নাঘরে এসে কোনায় থাকা টিউবওয়েল চেপে চোখে মুখে পানি দেয়। অতঃপর শাড়ির আঁচল দিয়েই পানিটুকু মুছে নিয়ে সানসাইটের উপর করে রাখা ভাতের বড় সিসার পাতিলটা নামিয়ে মাটির চুলার এক পাশে রাখে। সানসাইটের উপর করা লাল রঙের প্লাস্টিকের পানির বালতিটা তিনি টিউবওয়েল থেকে এক বালতি পানি নিয়ে চুলার অন্য পাশে রেখে চুলার মুখ বরাবর বসে চুলায় আগুন ধরায়। পরক্ষণেই বসা অবস্থা থেকে উঠে চুলার উপর পাতিলটা বসিয়ে বালতির পানিটুকু ঢেলে দেয়। পাশ থেকে বড় গামলাটা হাতে নিয়ে রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে বাহিরটা এক পলক দেখে। এখনো বাড়ির অন্য সদস্যরা ঘুম থেকে ওঠেনি। শাশুড়ি মাকেও আশেপাশে দেখতে না পেয়ে মেহেরিন কিছুটা সংকোচবোধ নিয়েই রান্নাঘরের অন্য পাশের কর্নারে রাখা চালের ড্রামের কাছে এসে দাঁড়িয়ে বাড়ির 10 জন সদস্য হিসাব করে গুনে গুনে 10 পট চাল গামলায় ঢেলে নিয়ে ড্রামের মুখ বন্ধ করে টিউবওয়েলের দিকে অগ্রসর হতে শুরু করে। সেই সময় রাহেলা হই হই করে রান্নাঘরে প্রবেশ করে বললেন, যেই না একটু চোখের আড়াল হয়েছি অমনি ঘরের অন্ন ধ্বংস করতে নিজে নিজেই ড্রাম থেকে বেশি পরিমাণে চাল নিয়ে রান্না বসাতে যাচ্ছিলেন দেখি নবাবজাদি। বলি, এত সাহস পান কোথা থেকে আপনি? শাশুড়ি মার এরূপ কথায় মেহেরিন ওই স্থানেই মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে ধীর কণ্ঠে বলল, বেশি নেইনি আম্মা, আসলে রান্না বসাতে দেরি হয়ে গিয়েছিল। আপনাকেও দেখছিলাম না আশেপাশে, তাই ভাবলাম আর দেরি না করে নিজেই উঠিয়ে দেই একবেলা। আর আপনি প্রতিদিন সকালে 10 পট চাল রান্নার জন্য দেন, আজও তাই আমি 10 পটই নিয়েছিলাম। রাহেলা ধমকেশ্বরে বললেন, ছোট লোকের ঘরের ছোট লোক কোথাকার আজকাল আমার মুখে মুখে পটর পটর করে কথা বলা শিখে গিয়েছে খুব। আজ যে জমিদারনির মতো ঘুম থেকে উঠতে বেলা গড়িয়ে ফেলেছ, তার জন্য তোমার নসিবের শাস্তি জুটবে নাকি? এমনি এমনি ছেড়ে দিব এই ভেবেছিলে?
মেহেরিন এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। স্বাস্থ্যের বিষয়টা তার কাছে নতুন কোনো বিষয় না, কারণ এ বাড়িতে আসার পর থেকে এমন একটা দিন কাটেনি যে দিনে মেহেরিনের হিসাবে না ধরলেও চলে এমন সামান্য ভুলগুলোকে অনেক বড় করে দেখে রাহেলা তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিয়েছেন। রাহেলা দ্রুত কদমে মেহেরিনের কাছে এসে ওর হাত থেকে চালের গামলাটা কেড়ে নিয়ে ড্রামের কাছে গিয়ে সবগুলো চাল ঢেলে পুনরায় মেপে 8 পট চাল নিয়ে আবারও মেহেরিনের কাছে এসে গামলাটা ওর হাতে ধরিয়ে দিয়ে বললেন, আজ সকালবেলা তোমার আর তোমার সোহাগের স্বামীর খাওয়া বন্ধ। এখানে 8 পট চাল আছে, আজ এতটুকুই রান্না হবে, এর বেশি একটা চালও আজ হাঁড়িতে ফুটবে না। মেহেরিন ছলো ছলো দৃষ্টি নিয়ে হাতে ধরা গামলায় রাখা চালগুলোর দিকে এক পলক রেখে রাহেলার দিকে তাকালেন। রাহেলা মেহেরিনের নোনা চালে ভরপুর দৃষ্টিকে অগ্রাহ্য করে সানসাইটের নিচে বিছিয়ে রাখা সবজিগুলো থেকে বেছে বেছে কিছু সবজি ডালায় নিতে নিতে বললেন, আজকে তোমাদের সকালে খাওয়া বন্ধ, মানে বন্ধ কথাটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও। যদি সকলের খাবার খাওয়ার পর ও ভাত তরকারি বেঁচে যায় তাহলে সেগুলো আমি নিজ দায়িত্বে আঙিনায় বসা কুকুর বিড়ালগুলোকে দিয়ে দেব। রাহেলার এরূপ কথায় মেহেরিনের দু চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়তে শুরু করে। মেহেরিন ঠোঁট চেপে কান্না নিয়ন্ত্রণের চেষ্টা করে টিউবওয়েলের কাছে গিয়ে আধবসা হয়ে চালগুলো ধুয়ে পরিষ্কার করে চুলোর সামনে এসে ডাবু দিয়ে পাতিল থেকে পানির পরিমাণ কমিয়ে গামলায় থাকা চালগুলো ঢেলে দিতে শুরু করে। পানি টকবক করে ফুটছে, তাই চালগুলো পাতিলে দিতে গিয়ে মেহেরিনের হাতে পানিগুলো ছিটকে ছিটকে এসে লাগছে। বুকের ভেতরে চাপা যন্ত্রণার সামনে শরীরের এই সামান্য যন্ত্রণা মেহেরিনের কাছে তুচ্ছ মনে হয়। মেহেরিন দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, ওনাদের কাছে রাস্তার কুকুর বেড়ালদের সম্মানও আমার আর আমার স্বামীর সম্মানের থেকে বেশি। রাহেলা মেহেরিনের একপাশের সবজির ডালাটি রেখে বললেন, দ্রুত হাত চালিয়ে রান্নার কাজ শেষ করুন জমিদারনি। আপনার ঢিলামির জন্য সময় 2 সেকেন্ড মিলিয়ে 1 সেকেন্ড কাটবে না। এই বলে রাহেলা রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। মেহেরিন পাতিলের ওপর ঢাকনা দিয়ে সবজি কাটার কাজে মনোনিবেশ করল। রান্নার পর্ব শেষ করে ডাইনিং টেবিলে সব খাবারগুলো সাজিয়ে রেখে মেহেরিন ওর সামনে থাকা দেওয়াল ঘড়ির দিকে তাকাতেই দেখল সময় তখন সকাল 7টা বেজে 30 মিনিট। যেদিন থেকে রান্নার দায়ভার মেহেরিনের উপর এসে পড়েছে সেদিন রাহেলা বেগম বলেছিলেন সকালের রান্না 8টার পূর্বেই শেষ করতে হবে ওকে। অবশ্য গত দিনগুলোতে 2 ভাসুর জায়ের রুম ব্যতীত পুরো বাড়ি পরিষ্কার করে 7টা 20-এর মধ্যেই রান্নার কাজ শেষ হয়েছে মেহেরিনের। যদিও পুরো বাড়ি পরিষ্কার করা বাকি এখনও, কিন্তু আজ সে 8টার অনেক পূর্বেই রান্না শেষ করেছে। তবু আজ সকালে তার আর তার স্বামীর খাবার খাওয়া বন্ধ থাকবে। নিজের জন্য চিন্তা মেহেরিন করে না, কিন্তু স্বামীরও দিনের শুরুটা না খেয়ে করতে হবে ভেবে ওর ভীষণ খারাপ লাগছে। নিজ হাতে বাহারি রকমের খাবার সে রান্না করলো, তবু এই খাবারগুলো থেকে এক টুকরো আলু উঠিয়ে নেওয়ার ক্ষমতা মেহেরিনের নেই। মেহেরিনের ভাবনায় ছেদ ঘটে ওর মেজো যা উর্মিলার কথাই। খাবারের দিকে ওভাবে হা করে চেয়ে আছো কি জন্য? হ্যাঁ, শুনলাম শাশুড়ি মা আজ সকালে তোমাদের খেতে বারণ করেছেন, তাই মনে মনে বদদোয়া করছো নাকি যেন এই খাবারগুলো খেয়ে আমাদের সবার শরীর খারাপ হয়? উর্মিলার এরূপ কথা শুনে মেহেরিন শান্ত দৃষ্টি নিয়ে উর্মিলাকে এক পলক দেখে শুধু। উর্মিলার বলা কথাগুলোর কোনো প্রত্যুত্তর করার মতো শব্দ মেহেরিন খুঁজে পায় না। পরক্ষণে মেহেরিন উর্মিলার উপর থেকে দৃষ্টি সরিয়ে রান্নাঘরের ভিতরে চলে যায়। সকাল থেকে কম তিক্ত পরিস্থিতির ও কথার সম্মুখীন হতে হয়নি তাকে। ওদের আশেপাশে থাকা মানে নিজ হাতে ওদের সামনে রাস্তা খুলে দেওয়া, যেন ওরা সযত্নে কথা দিয়ে ওর বুকের ভেতরটা ক্ষতবিক্ষত করে দিতে পারে। নিজ রুমে পায়চারি করছিল রেজন। কিয়ৎক্ষণ পর হাতের ডান পাশে দেয়ালের সাথে ঠেকানো ড্রেসিং টেবিলের দিকে চোখ যায় রেজনের। আয়নায় পড়া নিজের প্রতিচ্ছবির উপর দৃষ্টি স্থির করতে ওর প্রতিচ্ছবি যেন ওকেই চিৎকার করে বলছে, তুই একটা কাপুরুষ। যদি আসলেই পুরুষ হইতি তাহলে নিজের সৎ মা বোন, 2 ভাই ভাবিদের কাছে নিজের ভালোবাসার মানুষ, নিজের সব থেকে প্রিয় ছায়া এবং জীবনসঙ্গীকে অকারণে ছোট হতে দিতি না। নিজের সম্মান আর নিজের নির্দোষ স্ত্রীর সম্মান রক্ষা করার ক্ষমতা যে রাখে না সে পুরুষ নামে কলঙ্ক। কাপুরুষ তুই, কাপুরুষ কাপুরুষ কাপুরুষ। রেজন আর সহ্য করতে না পেরে 2 হাতে নিজের মাথার দুপাশ চেপে ধরে ধপ করে বিছানায় বসে পড়ে। কিয়ৎক্ষণ পর রেজন ওর মাথা থেকে হাত সরিয়ে বিছানার দুপাশের চাদর 2 হাতে মুষ্টিবদ্ধ করে ধরে দৃষ্টি মেঝের উপর স্থির করে বলল, নিজের চোখের সামনে কিংবা আড়ালে আর কোনো অন্যায় আমি হতে দিব না। অনেক হয়েছে। বাবার কথা চিন্তা করে পরিবারের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য দিনের পর দিন ধরে ওদের সবার করা অন্যায়, অবিচার, অপমানমূলক কথা সবকিছু মুখ বুজে সহ্য করেছিলাম। অন্যায় যে করে আর সহে দুজনেই তো সমান অপরাধী।
তাই এবার প্রতিবাদ করার উপযুক্ত সময় হয়ে গেছে। এই বলে রিজন বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে যায়। রান্নাঘরের নলকূপের পাশে আলগা হয়ে বসে সেখানে জমে রাখা সব এঁটো প্লেট, বাটি, কালির পাতিল ও কড়াই পরিষ্কার করছিল মেহেরিন। সেই সময় মেহেরিনের বড় চা শেফালি রান্নাঘরে প্রবেশ করে রাগেশ্বরে বলল, তোমাকে কি প্রতিদিন আমার নিয়ম করে বলে দিতে হবে যে আমার ছেলেকে স্কুলে যাওয়ার আগে দুধ গরম করে হরলিক্স বানিয়ে ওর রুমে দিয়ে আসতে হবে? বলি, আমার ছেলের জন্য কেনা দুধ আর হরলিক্সের টাকা তোমার স্বামী দেয় নাকি যে বারবার ভুলে যাওয়ার নাটক করো? সেই সময় শেফালির পেছন থেকে উর্মিলা রান্নাঘরে প্রবেশ করে কটাক্ষের স্বরে বলল, আরে বড় ভাবি, তুমি কি ভুলে গিয়েছো যে ওর স্বামী একজন বেকার? আমাদের স্বামীদের কষ্ট করে উপার্জন করা টাকায় ওরা বসে বসে খেয়ে সংসারের অন্ন ধ্বংস করে। ওদের দুজনের এরূপ কথাগুলো শুনে মেহেরিনের দুচোখ আবারও নোনা জলে ভিজে আসে। একবার ঢোক গিলে শাড়ির আঁচল দিয়ে ওদের আড়ালেই চোখের জলটুকু মুছে নিয়ে হাত দিয়ে মেহেরিন উঠে দাঁড়ায়। সেই সময় রিজন রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে রাগেশ্বরে বলল, তোমার ছেলের প্রতিদিন স্কুলে যাওয়ার আগে দুধ দিয়ে হরলিক্স খাওয়ার অভ্যাস যখন তখন তুমি নিজ হাতে বানিয়ে ওকে খাওয়াতে পারো নাকি বড় ভাবি? আমার স্ত্রীকে কেন তোমাদের সবার 5 মাস খাটতে হবে শুনি? আর আমি বেকার, এটা যেমন সত্য, তেমনি তোমাদের দুজনের কাপুরুষ স্বামীদের রোজগার করা টাকায় আমি আর আমার স্ত্রী খাওয়া পড়া চলে না, এটাও সত্য। আমার বাবা এখনও সুস্থ এবং জীবিত আছেন। প্রবাসে তিনি এখনও নিজের মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করছেন। তার রোজগার করার টাকায় 80% তো তিনি বাড়িতেই পাঠিয়ে দেন, আর তার পাঠানো ওই টাকাগুলো দিয়েই পুরো সংসারের যাবতীয় খরচ চলে, সেটাও আমি খুব ভালো করেই জানি। আজ বাবার আয় করার ক্ষমতা না থাকলে তোমাদের স্বামীরা যে কয় টাকা রোজগার করে তা দিয়ে তো তোমাদের শুধুমাত্র 3 বেলার খাবারের যোগান দিতে হিমশিম খেতে আমাদের ভরণ পোষণ সামলানোর হিসাব তো দূরের বিষয় হয়ে দাঁড়াতো। মেহেরিন আর রিজনের বিয়ের এখনও 4 মাস পূর্ণ হয়নি। বিয়ের পর এই প্রথম নিজের স্বামীকে অন্যায়ের প্রতিবাদ করতে দেখে মেহেরিনের চেহারায় অবাক ভাব স্পষ্ট ফুটে আছে। রিজনের এমন প্রতিবাদমূলক কথাগুলো শুনে শেফালি আর উর্মিলা যেন কোনো কথা বলার ভাষাই খুঁজে পাচ্ছে না। ওদের দুজনের চেহারার ধরন পানসেটে বর্ণ ধারণ করেছে। কিয়ৎক্ষণ পর রিজন আবারও বলল, আজ এই মুহূর্ত থেকে আমার স্ত্রী এই বাড়ির বাড়তি কোনো সদস্যের জন্য কোনো কাজ করবে না। যদি নিজেদের কাজ নিজেরা করতে না পারেন আপনারা তাহলে কোনো কাজের লোকের সন্ধান করে নিন। আর হ্যাঁ, মিনিমাম লজ্জা বা সম্মান বোধ করে থাকলে তাদের বেতনটা নিজেদের স্বামীদের পকেট থেকে দিন। মেহেরিন, এক্ষুনি আমার সাথে রুমে চলো তুমি। মেহেরিন স্বামীর বলা এক বাক্যে দ্রুত পায়ে এগিয়ে আসে। অতঃপর রিজন মেহেরিনের হাত ধরে ওকে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে উপরে নিজেদের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। শেফালি আর উর্মিলা এখনও আগের স্থানেই ঠায় দাঁড়িয়ে ওদের যাওয়ার পানে তাকিয়ে রয়। মেহেরিনের শ্বশুরমশাই শরীফ সাহেব একজন প্রবাসী। দীর্ঘ 25 বছর হলো মালয়েশিয়াতে একটা কোম্পানির আন্ডারে চাকরি করছেন তিনি। মেহেরিন ওর দাদি শাশুড়ির থেকে শুনেছিল এই লম্বা সময়ের মাঝে 3 থেকে 4 বার 1-2 মাসের ছুটি নিয়ে দেশে এসেছিলেন তিনি। বড় ছেলে রাজিবুল ও মেজর ছেলে রকিবুল উর্মিলা আর শেফালির সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে শরীফ সাহেবের দেশে অনুপস্থিত থাকাকালীন সময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। শরীফের মনে এ নিয়ে খারাপ লাগা শেষ ছিল না। রিজনের যখন 9 বছর বয়স তখন ওর জন্মদাত্রী মা রূপালী বেগম ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। শরীফ রিজনেরও সাংসারিক খরচ সামলানোর কথা চিন্তা করে 13 ও 15 বছর বয়সী 2 ছেলে রাজিবুল ও রকিবুলকে মেনে নিয়ে ডিভোর্সি রাহেলা বেগমকে দ্বিতীয়বার বিয়ে করে নিজ বাড়িতে এনেছিলেন। আর রিজওয়ানের দায়ভার রাহেলার হাতে তুলে দিয়ে 2 মাসের মধ্যেই তিনি আবারও মালয়েশিয়া চলে গিয়েছিলেন। রাহেলা তখন আবারও গর্ভবতী হয়েছিলেন আর 10 মাস পর তার কোলজুড়ে কন্যা সন্তান রুমি আসে। মেহেরিনের বাবা মা মারা গিয়েছিলেন ওর বয়স যখন 7, তখন একটা রোড অ্যাক্সিডেন্টে। তখন থেকে মেহেরিন ওর বড় মামা আজহারুল উদ্দিনের বাড়িতে থেকে পড়েই বড় হয়েছে। আজহারুলের স্ত্রী মনোয়ারা বেগমের অল্প বয়স থেকে পেটে অতিরিক্ত চর্বি জমে যাওয়ায় কোনোভাবেই বাচ্চা কনসিভ হতো না। বিয়ের পর 10 বছর ওভাবেই কষ্ট আফসোসের সাথে পার করেছিলেন আজহারুল দম্পতি। এর মাঝেই তাদের সংসারে সন্তানের শূন্যতা কাটিয়ে পূর্ণতার আলো ফুটিয়ে দিয়েছিল মেহেরিন। আজহারুলের ছোট্ট একটা পান ও চায়ের দোকান ছিল। এই দোকান থেকে আয়কৃত সামান্য অর্থ দিয়ে দিন এনে দিন খেয়ে তাদের 3 জনের সংসার দিব্যি চলত। মেহেরিন ওর গরিব মামা মামির বড্ড আদরে ছিল সবসময়। মেহেরিন ছোট থেকেই পড়াশোনার দিক থেকে অনেক ভালো মেধাবী ছিল, তাই আজহারুল নিজের মাথার ঘাম পায়ে ফেলে হলেও মেহেরিনের পড়ার খরচ চালিয়ে ওকে একের পর এক পড়াশোনার উচ্চ ধাপে উঠিয়ে দিতে পিছপা হননি। শরীফ 6 মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন। বয়স তখন তার 55 ছুঁই ছুঁই। আবারও বিদেশের মাটিতে পা রাখার পূর্বে তার গভীরভাবে ইচ্ছে হয়েছিল নিজে তার ছোট ছেলের জন্য বউ পছন্দ করবেন আর নিজে দাঁড়িয়ে থেকে ছোট ছেলেকে তার পছন্দের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নিজ বাড়িতে নিয়ে আসবেন। এরপর শরীফ ঘটককে বলেছিলেন একজন ভালো মেয়ের সন্ধান করতে। মেহেরিনের বয়স যখন 19 ছুঁই ছুঁই
তখন সবেমাত্র উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে পড়াশোনার আরও উচ্চ ধাপে ওঠার জন্য বড় কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছিল সে। তখন ওর মামা মামির কাছে একজন ঘটক রিজনের সাথে ওর বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিলেন। রিজনের বয়স তখন মাত্র 24 বছর, বেকার সে। খোঁজখবর নেবার পর মেহেরিনের মামা মামি জানতে পারেন রিজনের পরিবারের আর্থিক সচ্ছলতা যথেষ্ট উচ্চমানের। তাই মেহেরিনকে যদি রিজনের পরিবার পছন্দ করেন তাহলে তারা এই সম্বন্ধে আর বাধা প্রদান করবেন না। মামা মামির খুশি ও তাদের শারীরিক অবস্থার কথা চিন্তা করে মেহেরিনও দ্বিমত পোষণ করেনি। শুধু বলেছিল ছেলেপক্ষে যদি তাকে পছন্দ হয়ে যায় তাহলে মেহেরিন যে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চায় এই ইচ্ছের কথা যেন মামা মামি ছেলেকে ও ছেলেপক্ষের অভিভাবককে জানিয়ে দেয়। ঘটকের থেকে খবর পেয়ে শরীফ তার মা আমিনাকে নিয়ে মেহেরিনকে দেখার জন্য ওদের বাড়িতে এসেছিলেন। প্রথম দেখেই মেহেরিনকে তাদের পছন্দ হয়ে গিয়েছিল। আজহারুল মেহেরিনের পড়াশোনা করার ইচ্ছের কথা শরীফকে বলেছিলেন আর তিনি হাসি মুখে তা মেনে নিয়েছিলেন। এরপর শরীফ বাসায় ফিরে ছোট ছেলে রিজন ও পরিবারের বাকি সদস্যদের নিয়ে মেহেরিনকে আবারও দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। স্বামীর সামনে সরল সোজা রূপ নিয়ে থাকার কারণে রাহেলা এ বিষয়ে কারোর সামনে দ্বিমত পেশ করতে পারেননি। তাই বাধ্য হয়ে শরীফের সাথে মেহেরিনকে দেখার জন্য ওর বাড়িতে এসেছিলেন রাহেলাও তার 2 ছেলে, বৌমা ও 1 মেয়ে মিলে। মেহেরিনের পরিবারও তাদের আর্থিক অবস্থা সম্পর্কে সবকিছু জানার পর রাহেলা সহ বাকিরা ভিতর থেকে যেন তেলে বেগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিলেন। তবুও কেউ মুখে ফুটে এই সম্বন্ধ নিয়ে একটা টু শব্দ পেশ করতে পারেননি। মেয়ের পরিবারের থেকে দামি দামি আসবাবপত্র, মোটা অঙ্কের টাকা ও স্বর্ণালঙ্কার নেওয়ার বিষয় নিয়ে শরীফ সাহেবের ঘোর অমত ছিল। বরং মেহেরিনকে নিজের কেনা স্বর্ণালঙ্কার দিয়ে সাজিয়ে রিজনের সাথে বিয়ে দিয়ে নিজের বাড়িতে আনার ইচ্ছেটা খুব দ্রুতই পূরণ করেছিলেন শরীফ। বিয়ের 3 দিন পর মেহেরিনকে ওর শ্বশুরবাড়ি থেকে কাছাকাছি হয় এমন একটা ভালো কলেজে অনার্সে ভর্তি করিয়ে দিয়েছিলেন শরীফ। সবকিছু বেশ ভালোই চলছিল। মেহেরিন আর রেজওয়ানের বিয়ের 10 দিনের মাথায় শরীফ আবারও মালয়েশিয়াতে চলে যান। তখন থেকে মেহেরিন তার শ্বশুরবাড়ির প্রতিটি মানুষের আসল রূপগুলো সম্পর্কে একটু একটু করে অবগত হতে শুরু করেছিল। শ্বশুরমশাইয়ের দেওয়া বিয়ের সকল গয়নার মালিকানা লাভ করে মেহেরিনের বড় 2 জা ও ননদ রুমি। স্বামীর কম বয়স ও বেকারত্ব এবং নিজের পরিবার গরিব হওয়া মেহেরিনের জন্য যেন কাল হয়ে দাঁড়াতে শুরু করলো। রাহেলা মেহেরিনকে উঠতে বসতে কটাক্ষ করে কথা শোনাতে শুরু করেছিলেন, যার ফলে মেহেরিনকে বাধ্য হতে হয়েছিল পড়াশোনা ছাড়তে। আর শ্বশুরমশাইকে এ নিয়ে মিথ্যও বলতে হয়েছিল যে মেহেরিনের নিজেরই এখন আর ইচ্ছে করে না পড়াশোনা করার। শরীফ অনেকবার বোঝানোর চেষ্টাও করেছিলেন, কিন্তু মেহেরিন চেয়েও কিছু করতে পারেনি। আজহারুল উদ্দিন ও মনোয়ারা বেগম এর জীবনে বেঁচে থাকার একমাত্র সম্বল ছিল মেহেরিন। মেহেরিনকে বিয়ে দেওয়ার পর ওনারা দুজনেই ওকে ভীষণভাবে মিস করছিলেন। আজহারুল দিন এনে দিন খাওয়া মানুষ ছিলেন। চাইলে মেহেরিনের শ্বশুরবাড়িতে যাওয়ার মতো সামর্থ্য তার ছিল না। অনেক কষ্ট করে 2 মাস সময় নিয়ে কিছু টাকা জমাতে সক্ষম হয়েছিলেন আজহারুল। সেই টাকা দিয়ে আজহারুল মেহেরিনের শ্বশুরবাড়ির সকল সদস্যদের জন্য তাতে বুননকৃত শাড়ি, জামা, পাঞ্জাবি আর 1 হাঁড়ি রসগোল্লা কিনে স্ত্রী মনোয়ারকে সাথে নিয়ে মেহেরিনের শ্বশুরবাড়িতে এসেছিলেন। সেখানে আসার পর মেহেরিনের সামনেই ওর শাশুড়ি ভাসুররা, জায়েরা ও ননদ মিলে তাদের খুব বাজেভাবে অপমান করেছিলেন। মেহেরিন সেদিন ওর স্বামীর রেজনের মুখের দিকে তাকিয়েছিল, এই আশা নিয়ে হয়তো সে কিছু বলবে, কিন্তু রেজন নিঃশব্দে স্থান ত্যাগ করেছিল। রাহেলা মেহেরিনের মামা মামির আনা সব কাপড়গুলো উঠোনের উপর ফেলে পা দিয়ে পাড়িয়ে নষ্ট করেছিলেন। তার এমন কাজে আজহারুল ও তার স্ত্রীর 2 চোখ অপমানে লজ্জায় লাল হয়ে গিয়েছিল। মেহেরিন আর সহ্য করতে না পেরে সবার সামনে ওর মামা মামিকে নিজের কসম দিয়ে বলেছিলেন তারা যেন আর কখনো এ বাড়ির ছায়াও না মারেন। ভেবে নেন যেন তাদের মেহেরিন মারা গিয়েছে। শতকষ্ট বুকের উপর পাথর চাপা দিয়ে মেহেরিনের মামা মামি চলে গিয়েছিলেন সেখান থেকে। এরপর মেহেরিন আর কখনো তার মামা মামির সাথে দেখা করতে বা যোগাযোগ করতে পারেনি। সবকিছু মুখ বুজে সহ্য করতে করতে মেহেরিন আর রাফসানের দাম্পত্য জীবনের প্রায় 4 মাস হতে চলেছিল। আর আজ হুট করে রেজনের এমন পরিবর্তন মেহেরিনকে বাকরুদ্ধ করে দিয়েছে যেন। মেহেরিনের হাত ধরে রেজন ওকে সোজা নিজেদের রুমে নিয়ে এসে বিছানায় বসিয়ে দিয়ে ওর পায়ের কাছে 2 হাঁটু ভাঁজ করে বসে। রেজনের এমন কাজে মেহেরিন কিছু বলতে নিলে রেজন মেহেরিনের ঠোঁটের উপর নিজের ডান হাতের তর্জনী আঙুল ঠেকিয়ে শান্ত স্বরে বলল, চুপ করে বসো ওখানে, একদম নড়বে না, আর মুখ দিয়ে কোনো শব্দ তো একদম উচ্চারণ করবে না। মেহেরিন নীরব হয়ে যায়। রেজন মেহেরিনের ঠোঁটের উপর থেকে নিজের আঙুল সরিয়ে ওর দৃষ্টির উপর নিজের দৃষ্টি স্থির করে আবার বলল, আমাকে ক্ষমা করে দাও বউ। মেহেরিন দ্রুততার স্বরে বলল, এভাবে ক্ষমাই বা চাইছো কেন? তুমি তো কোনো অন্যায় করোনি। সব থেকে বড় অন্যায় আমি করেছি, আর সেটা আমি খুব ভালোভাবে আজ উপলব্ধি করতে পেরেছি। আমার বাবা স্বয়ং তোমাকে আমার জন্য পছন্দ করেছিলেন। তোমার মা বাবা সমতুল্য মামা মামি আমার উপর ভরসা করে তোমাকে আমার হাতে তুলে দিয়েছিলেন। আল্লাহ 10 জন মানুষকে সাক্ষী রেখে আমরা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। আরেকজন স্বামী হিসেবে
আমার প্রধান দায়িত্বগুলো হলো তোমার খেয়াল রাখা, আল্লাহর উসিলা হিসেবে তোমাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করা, তোমাকে সম্মান এবং বাইরের সকলের সামনে তোমার সম্মান অটুট রাখা, তোমার ভরণ পোষণের দায়ভার বহন করা, তোমার ইচ্ছেগুলো পূরণ করার যথাসাধ্য চেষ্টা করা। আর এই 100 দায়িত্বগুলোর ভেতর আমি 95 দায়িত্ব পালনেই ব্যর্থ হয়েছি। আমি তো তোমার যোগ্য স্বামী হয়ে উঠতে পারি নাই বউ। এই নিয়ে তোমার ভিতর নিশ্চয়ই অনেক খারাপ লাগা, অভিমান জমে আছে, বলো? মেহেরিন ওর ঠোঁটে এক চিলতে হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, শুধু ওইসব করলেই যে যোগ্য স্বামী হওয়া যায়, তোমার এই ধারণা যে ভুল মহাশয়। রেজন কিছুটা অবাক স্বরে বলল, মানে? এই যে তুমি বিয়ের পর থেকে এখন প্রায় 8 মাস হতে চলল, এই পুরো সময়টা ধরে আমাকে নিজের সবটা উজাড় করে ভালোবাসা দিয়ে এসছো। প্রতি রাতে তোমার উন্মুক্ত লোমশ বুকে আমায় মাথা রেখে নিজের বাহু ডোরে আগলে নিয়ে পরম শান্তিতে ঘুমোতে দিয়েছ। আমাকে না খাইয়ে কোনো একবেলাও নিজে আগে খাওনি। সারাদিন কাজ করার পর ক্লান্তিতে আমার মাথা টিপে দিয়েছ। ঘোর জ্বরে যখন আমি আবোল তাবোল বকতাম, তখন খুব মনোযোগ সহকারে আমার বলা প্রতিটি কথা তুমি শুনেছ। আমার সর্বশরীর যখন শীতে থরথর করে কাঁপতো, তখন তোমার শরীরের উষ্ণতা বিলিয়ে দিয়ে আমার শরীর উষ্ণ করেছ। আমার শরীরের কোনো অংশের ব্যথায় যখন আমি নীরব হয়ে শুয়ে থাকতাম, তখন তুমি তা আপনা আপনি বুঝে নিয়ে ম্যাসাজ করে দিয়েছ। এত কিছু করার পরেও কি করে তুমি নিজেকে অযোগ্য স্বামী বলে মনে করো শুনি? কজন নারী পায় তোমার মতো একজন ভালোবাসাময় যত্নশীল স্বামী? অনেক তো শোনা যায় ঘরে লক্ষ কোটি টাকা আছে, চাওয়া মাত্র যে কোনো জিনিস নিজের সামনে হাজির করা সম্ভব। এমনও কিছু দম্পতিদের বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এই বিচ্ছেদগুলোর পেছনে আসল কারণ কি বলতো? টাকা দিয়ে কখনো প্রকৃত সুখ কেনা যায় না। যদি দুজন নারী পুরুষের মাঝে প্রকৃত ভালোবাসা থাকে, তাহলে তারা দিন এনে দিন খেয়ে কুড়ে ঘরে থাকলেও সুখে শান্তিতে দিন পার করতে পারবে। আমার চাহিদা ইচ্ছেগুলো ভীষণই সামান্য জানো। ছোটবেলায় সবে মাত্র বুঝতে শিখেছি, তখন একসাথে একটা দুর্ঘটনায় নিজের বাবা মাকে চিরতরের জন্য হারিয়ে ফেলেছিলাম। তখন আমার কাছে পুরো দুনিয়া বিষাক্ত হয়ে যেত, যদি না আমার দিকে আমার মামা মামি ভালোবাসার হাত বাড়িয়ে দিতেন। আমার মামার তো ছোট্ট একটা চা পানের দোকান ছিল, তিনি দৈনিক স্বল্প অর্থ আয় করতেন। তবুও জানো, বয়স 10-15 পূর্ব পর্যন্ত মামা আমাকে নিজের বুকে আগলে নিয়ে ঘুম পাড়াতেন প্রতি রাতে। আর 10-15 পর থেকে সেই দায়িত্ব মামি সাদরে গ্রহণ করেছিলেন। ওই দুটো মানুষের মুখশ্রী পানে তাকালে আমি আমার মরহুম মা বাবার মুখশ্রী ভাসমান অবস্থায় দেখতে পারতাম। কি যে শান্তি কাজ করতো সবসময় হৃদয় জুড়ে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তোমার পরিবারের মানুষগুলোর ভেতর বাবা আর দাদিমা ব্যতীত কেউই আমায় এ বাড়ির বউ হওয়া নিয়ে যে খুশি নন, তা বুঝতে আমার খুব সময় লাগেনি। গিরগিটির মতো তাদেরকে নিজের চরিত্রের রং পরিবর্তন করতে দেখেও প্রতি মুহূর্তে কটাক্ষ করে কথা শোনাতে দেখে প্রথমে হৃদয় চেরা যন্ত্রণা হতো। এ কথা আমি অস্বীকার করব না বটে, কিন্তু মাঝে মধ্যে নিজের এই চেষ্টা আর সহ্য করার মতো শক্তি জুগে উঠতে পারে না। অবাধ্য চোখ জোড়া তাদের বাঁধ ভেঙে নোনা জলের বৃষ্টি ঝরিয়ে কেবল দম নেয়। এই বলে মেহেরিন শব্দ করে একবার নিঃশ্বাস ফেলে। রেজন মুগ্ধ দৃষ্টিতে মেহেরিনের দিকে তাকিয়ে ওরা বলে সম্পূর্ণ কথাগুলো শুনল। মেহেরিনের বলা শেষ কথাগুলো রেজনের বুকে গিয়ে আঘাত করে বসে। রেজন মেহেরিনের দুহাত নিজের দুহাতের বাঁধনে আবদ্ধ করে পড়ল। আমাকে ঘিরে তোমার মনের মাঝে অন্তত একটা বিষয় নিয়ে খারাপ লাগার অভিমান জমার বেঁধে আসা অবশ্যই। মেহেরিন রেজনের উপর নিজের শান্ত দৃষ্টি স্থির করে রেখেছে। রেজন মেহেরিনের হাতের উপরিভাগে নিজের কপাল ঠেকিয়ে ওর কোলের ভেতর নিজের মুখশ্রী আলতোভাবে গুজে দিয়ে আবারও বলল, 2 মাস আগে যখন তোমার মামা মামি তাদের সাধ্য অনুযায়ী জামা কাপড় আর খাবার নিয়ে এখানে এসেছিলেন, তখন পরিবারের সবাই মিলে তাদের যাচ্ছে তাই বলে অপমান করেছিল। সেদিন তুমি ছলো ছলো দৃষ্টি নিয়ে কেবল আমার দিকেই তাকিয়েছিলে। আশা নিয়েছিল হয়তো আমি তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে অন্তত 2 প্রতিবাদমূলক কথা বলে ওদের সবার মুখ বন্ধ করে দিব। কিন্তু তোমার আশা সেদিন অপূর্ণ রয়ে গেছে। আমার নীরবতার পর মুহূর্তে নীরবে স্থান ত্যাগ করা তোমার মনের ভেতর যে কড়াভাবে দাগ কেটেছিল, তা আমি বুঝতে পেরেছি খুব ভালোভাবে। এই যন্ত্রণা যে আমাকে প্রতি মুহূর্তে দগ্ধ করে দিয়ে যাচ্ছে বউ, এ থেকে আমি এবার মুক্তি পেতে চাই।
আমাকে সুপুরুষ হতে সাহায্য করবে তো তুমি বলো। আমি তোমাকে আর তোমার মামা মামিকে আর কখনো অসম্মানিত হতে দিব না। নিজেকে পুরোপুরিভাবে সব দিক দিয়ে তোমার যোগ্য করে তুলে দেখাবো। তোমার সকল ভরণ পোষণের দায়ভার বহন করব। কেবল ভালোবাসার দিক থেকে নয়, আর্থিক সচ্ছলতার দিক থেকেও তোমাকে সুখের মুখ দেখাবো। সকল অন্যায়ের মুখোমুখি দাঁড়িয়ে উচিত জবাব দিয়ে অহংকারীদের মুখ বন্ধ করে দিব। থাকবে তো তুমি বউ আমার পাশে? মেহেরিনের চোখ খুশির নোনা জলে টইটম্বুর হয়ে এসেছে ইতিমধ্যেই। মেহেরিন নিজের দুহাত রেজনের দুগালে রেখে ওর মাথা নিজের কোলের ওপর থেকে তুলে ধরে। রেজনের দু চোখ জুড়ে নিষ্পাপ ও অনুতপ্ততার ছাপ ফুটে আছে। মেহেরিন তা দেখতে পাচ্ছে। মেহেরিন কিছুটা নিচু হয়ে রেজনের কপালে একবার ভালোবাসার পরশেকে দিয়ে বলল, শেষ নিঃশ্বাস না পড়া পর্যন্ত আমি তোমার পাশে তোমার ছায়া সঙ্গিনীও জীবন হয়ে থাকবো ইনশাআল্লাহ। রেজন মেহেরিনের হাতের তালুতে নিজের ঠোঁট স্পর্শ করে বলল, আজ থেকে মা, রুমি কিংবা ভাবিদের ভেতর কেউ যদি তোমাকে কটাক্ষ করে একটা কথাও শোনায়, তাহলে কোনো রূপ ভয় বা চিন্তা না করে নিজের মতো করে প্রতিবাদ করবা তুমি। মনে রেখো, এই বাড়িতে ওদের সবার যেমন অধিকার আছে, সবার অধিকার তোমারও আছে। কেউ যদি তোমার অধিকারের উপর হস্তক্ষেপ করে, তবে তাদের হাত ভেঙে গুড়িয়ে দিতে দুইবার ভাববে না তুমি। আজ এই মুহূর্ত থেকে না তুমি কারো অন্যায় সহ্য করবা, আর না আমি সহ্য করব। আল্লাহর রহমত হলে খুব শীঘ্রই আমার কোথাও না কোথাও একটা স্বল্প আয়ের হলেও চাকরি হয়েই যাবে। দেখো, তখন আমরা পুরোপুরিভাবে স্বাধীন হয়ে যাব। আমাদের উপর তখন ভুলেও কেউ নিজেদের ক্ষমতা খাটানোর চেষ্টা করতে আসবে না। মেহেরিন ওর দুচোখ দিয়ে খুশির নোনা জল ফেলতে ফেলতে হাসি মুখে বলল, ইনশাআল্লাহ। রেজন বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে মেহেরিনকে দুহাতে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। নিজ রুমে আয়নার সামনে দাঁড়িয়ে টাই বাজছে শেফালির স্বামী রাজিবুল। সেই সময় শেফালির আগে গজগজ করতে করতে রুমে প্রবেশ করে ধাপ করে বিছানায় বসে কিছুটা উচ্চস্বরে বলল, সারাদিন শুধু অফিস আর কাজ নিয়েই পড়ে থাকো। বাড়িতে কি কি হচ্ছে না হচ্ছে সেই খেয়াল তো রাখার সময় তোমার হাতে নেই। রাজিবুল নিজের কাজ করতে করতেই বলল, সকাল সকাল আবার কি হলো? তোমার সৎ ছোট ভাই আজ তোমাকে আর রফিকুল ভাইকে খোঁটা দিয়ে যতগুলো কথা শোনালো, বাপরে বাপ। আরে হয়েছেটা কি সেটা তো বলবে নাকি? তোমার ছেলের তো রোজ সকালে দুধ দিয়ে হরলিক্স বানিয়ে খাওয়ার অভ্যাস। মেহেরিনই প্রতিদিন সেই দায়িত্ব পালন করে। আজ বেশ বেলা হয়ে যাওয়ায় আমি মেহেরিনকে ভালোভাবেই বললাম সে যেন হরলিক্স বানিয়ে শ্বেতাজকে নিয়ে আসে। ওমা, সে সময় কোথা থেকে রেজওয়ান এসে হাজির হয় আর বলে, আমার স্ত্রী তো তোমাদের দাসীবান্দি নয় যে তোমাদের 5 ফরমাস খাটবে। নিজের ছেলের যখন হরলিক্স খাওয়ার অভ্যাস, তখন নিজেই বানিয়ে খাও না। যদি নিজে বানাতে না পারো, তাহলে একজন কাজের লোক রাখো। তোমাদের স্বামীরা তো স্বল্প আয়ের চাকরি করে। বাবা আয় না করলে তোমাদের নিজেদের 3 বেলার খাবারটুকু যে সে আয় দিয়ে সামলাতে পারতে না। সংসারের বাকি খরচ সামলানোর হিসাব তো দূরের বিষয়। না, আরো অনেক তুচ্ছতাচ্ছিল্য করে কথা শোনালো গো তোমাদের দুজনকে। আমার তো রাগে শরীর জ্বলছিল ওর বলা কথাগুলো শুনে। এগুলো কি মানা যায় নাকি? তুমি কি ওর কোনো বিহিত করবে না রাজীব? রাজিবুল ড্রেসিং টেবিলের উপর থেকে নিজের মানি ব্যাগ আর ঘড়িটা নিয়ে বলল, এখন অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে, খেতে দাও। রাতে বাসায় ফিরে এর একটা উপযুক্ত বিহিত অবশ্যই করব। এই বলে রাজিবুল চেয়ারের উপর থেকে নিজের ব্যাগটা কাঁধে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। শেফালি বসা অবস্থা থেকে উঠে বাঁকা হেসে বলল, রাতে একটা বড়সড় জমজমাট নাটক হবে তাহলে। এই বলে শেফালিও রুম থেকে বেরিয়ে যায়। সকালের খাবার খাওয়ার উদ্দেশ্য নিয়ে বাড়ির বাকি সদস্যরা ডাইনিং রুমে আসতেই রেজন আর মেহেরিনকে সেখানে বসে থাকতে দেখে অনেক অবাক হয়ে যায়। রাহেলা বেগম এক পলক নিজের 2 ছেলে ও বৌমাদের দিকে তাকিয়ে পরক্ষণে দৃষ্টি সরিয়ে হনহনিয়ে ডাইনিং টেবিলের দিকে অগ্রসর হয়। টেবিলের অন্য পাশে রেজন আর মেহেরিনের মুখোমুখি দাঁড়িয়ে রাহেলা রাগেশ্বরে বলল, এই ছোট লোকের ঘরের ছোট লোক মেয়ে ছেলে, তোমাকে না সকালেই বলে দিলাম আজ সকালে তোমার আর তোমার সোহাগের স্বামীর খাবার খাওয়া বন্ধ। তারপরও কোন সাহসে নিজের স্বামীকে নিয়ে আমার ডাইনিং টেবিলে এসে জায়গা দখল করেছ? হ্যাঁ, সামান্যতম লজ্জাবোধ নেই নাকি তোমাদের মাঝে? মেহেরিন ঘাড় বাঁকিয়ে রেজনের দিকে তাকিয়ে আছে। রেজন মেহেরিনের ডান হাতের উপর নিজের বাম হাত রেখে আপন মনে খাবার খেয়ে যাচ্ছে।
রাহেলা যে কিয়ৎক্ষণ পূর্বেই এতগুলো কথা তাদের উদ্দেশ্য করে বলল, তার কোনো প্রভাবই যেন ওর উপরে পড়েনি। মুখশ্রীর ধরন এমন করে রেখেছে যেন এখানেই কিছুই হয়নি, সবকিছু স্বাভাবিকই আছে। রেজওয়ানের এমন আচরণে রাহেলার রাগের মাত্রা এবার যেন আকাশ ছুঁই হয়ে দাঁড়ায়। পরক্ষণেই রাহেলা ওপাশ থেকে সরে রেজওয়ানের পাশে এসে দাঁড়িয়ে ওর সামনে থেকে খাবারের প্লেটটা নেওয়ার জন্য হাত বাড়ালে রেজওয়ান নিজের হাত আলগা করে দেয় মেহেরিনের হাতের উপর থেকে। মেহেরিন তৎক্ষণাৎ বসা অবস্থাতেই রাহেলার হাত ধরে তার কাজে বাধা প্রদান করে শাশুড়ির মুখশ্রী পানে নিজের শান্ত দৃষ্টি স্থির করে। রাহেলা কটমট করা চাহনি নিয়ে তাকায় মেহেরিনের দিকে। বউ শাশুড়ির মাঝে বসে রেজওয়ান তার প্লেটে অবশিষ্ট খাবারটুকু খেয়ে আঙুলে লেগে থাকা তরকারির ঝোলগুলো চেটে পুটে খেয়ে চেয়ারের সাথে পিঠ ঠেকিয়ে আস্তে করে ঢেকুর তুলে বলল, একটু আগে যে কিনা বলছিলেন এই ডাইনিং টেবিল আপনার, কিন্তু আমি যতদূর জানি এই ডাইনিং টেবিল বানানো হয়েছে আমার দাদামশাইয়ের আমলে। দাদামশাই নিজ অর্থ ব্যয় করে এই টেবিল এবং চেয়ারগুলো বানিয়েছিলেন কোন এক সূক্ষ্ম কারিগরের থেকে। আপনি এই বাড়ির বউ, সেই সূত্রে এই বাড়ির প্রতিটি জিনিসের উপর আপনার অধিকার অবশ্যই আছে, কিন্তু আমি তো এই বাড়ির বংশধরদের মাঝে একজন, তাই আপনার থেকেও আমার অধিকারের জায়গায় বাড়িতে আরও বেশি, তাই নয় কি? আর রইল আমার স্ত্রীর এখানে বসে আমাকে খাবার দেওয়ার বিষয় আর আপনার নিষেধাজ্ঞা অমান্য করার মতো সাহস দেখানোর বিষয়, সেগুলোরও যথাযথ উত্তর আমার কাছে আছে। আমি এই বাড়ির বংশধর হওয়ার সুবাদে আমার স্ত্রীরও এই বাড়িতে সব রকমের বিষয়ে সাহস দেখানোর অধিকার আছে। আপনার স্বামী আমার জন্মদাতা পিতা হন, তিনি এখনও প্রবাসে নিজের মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করছেন, আর তারই রোজগারের টাকা তিনি দেশে পাঠালে তা দিয়ে পুরো সংসারের যাবতীয় খরচ চলে যায়। এই যে টেবিল ভর্তি বাহারি রকমের সবজি, ডাল, ভাজি, মাছের তরকারি রান্না করা আছে, এগুলো সব আমার বাবার অর্থ ব্যয় করে আনা হয়েছে। এখানে থাকা সব খাবারের উপরে আমার আর আমার স্ত্রীর যথাযথ অধিকার আছে, সেখানে আপনি নিষেধাজ্ঞা দেয়ার কি শুনি? কেন শুনবো আপনার কথা? আমাদের ভরণ পোষণ যদি আপনি বা আপনার ছেলেরা সামলাতেন তখন তো এই জোর খাটানো হয়তো আপনার শোভা পেত, কিন্তু তা তো নয়। তাহলে কোন সাহস আর কোন লজ্জায় আপনি আমাদের উপর জোর খাটানোর চেষ্টা করেন শুনি? এখন তো দেখছি আপনার নিজের মধ্যেই সামান্যতম লজ্জাবোধ নাই। রেজওয়ানের মুখে এরূপ কথাগুলো শুনে মেহেরিন ব্যতীত উপস্থিত সবার মুখে অবাকের পাশাপাশি পানসেটে বর্ণ ধারণ করেছে। মেহেরিন অনেক পূর্বে রাহেলার হাত ছেড়ে দিয়ে আবারও নিজের স্বামীর পাশে থাকা চেয়ারে বসে পড়েছে। রাজিবুল আর রফিকুলও কোনো কথা বলার মতো শব্দ খুঁজে পাচ্ছে না। রাহেলা এই প্রথম পরিবারের ছোট বড় সকলের সামনে লজ্জায় অপমানে জর্জরিত হয়ে গিয়েছেন এমন অনুভব করছেন। শেফালির একমাত্র ছেলে 9 বছর বয়সী শেহতাজ নিজের ছোট্ট হাতটি দিয়ে আলতোভাবে মুখ চেপে ধরে হাসি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ছোট হলেও শেহতাজ ভালো ও খারাপ ব্যবহারের মাঝে পার্থক্য বেশ ভালোভাবেই বুঝতে শিখে গিয়েছে। নিজের ছোট্ট চাচু আর চাচিমাকে সবসময় নিজের মা, চাচি, দাদির কাছে অপমানমূলক কথা শুনতে দেখতে শেহজাদের কখনোই ভালো লাগতো না। সবার সামনে বাবা মায়ের শাসনের ভয়ে কিছুই বলতে বা করতে পারতো না সে। তবে সবার আড়ালে নিজের চাচিমার কাছে গিয়ে ঠিকই তার অশ্রুসিক্ত নয়ন থেকে অশ্রু মুছে দিয়ে তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করত। আজ প্রথম নিজের ছোট চাচুকে তার দাদির ও বাড়ির বাকি সদস্যদের মুখ বন্ধ করে দেওয়ার মতো কথা বলতে দেখে ভীষণ আনন্দ অনুভব হচ্ছে শেহতাজের। শেহতাজের পাশে উর্মিলার 5 বছর বয়সী মেয়ে উষা নিজের বড় আকৃতির চোখ জোড়া নিয়ে ওদের সবার দিকে তাকিয়ে আছে। এত জটিল ও কঠিন কথার বেশিরভাগই যে তার কাছে বোধগম্য হয়নি তা তার মায়াবী ছোট্ট মুখশ্রী দেখলেই বোঝা সম্ভব। কিছু সময় ধরে পুরো বাড়ি জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করে। নীরবতা সেই দেওয়াল ভেঙে যায় রাহেলার কান্নার শব্দে। সবার দৃষ্টি স্থির হয় তার উপর। রাহেলা ধপ করে মেঝের উপর বসে এক হাতে কপাল চাপড়াতে চাপড়াতে ন্যাকা কান্না করতে করতে বলেন, হায় হায় রে, এ আমার কি হলো? আমার কপালে এমনও দিন দেখা লেখা ছিল, ভাবতেই আমার কলিজা পুড়ে যাচ্ছে। হায় হায় রে, আমার দুটো সামর্থ্যবান যোগ্য ছেলে সামনে থাকতেও সতীনের ছেলের মুখে এত এত কটু কথা শুনতে হলো আমায়। তোদের আমি কখনো পেটে ধরেছিলাম বলে তো আমার মনে হয় না। যদি তাই হতো তাহলে নারীর টানে হলেও এত সময় চুপচাপ থেকে নিজেদের জন্মদাত্রী মাকে অপমানিত হতে দেখতে পারতিস না। কাপুরুষ জন্ম দিয়েছি আমি, সন্তান নামের কলঙ্ক তোরা। নিজের মায়ের মুখে এমন কথা শুনে রাজিবুল আর রকিবুল এর শরীরের ভিতর শীতল রক্তকণা যেন রাগে ক্ষোভে টকবক করে ফুটতে শুরু করে। রাজিবুল রাগ নিয়ে রিজনের হাতের ডান পাশে এসে দাঁড়িয়ে এক হাতে ওর গেঞ্জির কলার চেপে ধরে টেনে বসা অবস্থা থেকে দাঁড় করিয়ে ডাইনিং এর জায়গা থেকে কিছুটা দূরে এনে দাঁড় করিয়ে মুখের উপর একবার সজোরে ঘুষি প্রয়োগ করে। রাজিবুলের প্রয়োগ করা ঘুষির আঘাতে রেজনের ঠোঁটের একপাশ থেকে রক্ত ঝরতে শুরু করে। শেহতাজ আর উষা এতে কিছুটা ভয় পেয়ে যায়। শেফালি, উর্মিলা আর রফিকুল ওদের মুখ দিয়ে বেশ হয়েছে শব্দ উচ্চারণ করে
ঠোঁটে পৈশাচিক হাসির রেখা ফুটিয়ে তোলে। রাহেলা দুই হাতে নিজের দু চোখের কর্নিশে কেবল জমে আসা অশ্রুটুকু মুছে নিয়ে বাঁকা হাসি দেয়। মেহেরিন দ্রুততার সাথে চেয়ার ছেড়ে উঠে রাজিবুল আর রেজনের কাছে এসে দাঁড়িয়ে কিছুটা জোরের সাথে বলল, আমার স্বামীর শরীরে আঘাত করতেই আপনি সুপুরুষে পরিণত হবেন না মিস্টার রাজিবুল। মেহেরিনের এরূপ কথা শুনে রাজিবুল সহ সবাই আবারও অবাক হয়ে রাগের পাশাপাশি কিছুটা বিরক্তও হয়। রাজিবুল রেজনের কলার ছেড়ে দিয়ে অত্যন্ত রাগ নিয়ে মেহেরিনকে থাপ্পড় দেওয়ার জন্য উদ্যত হলে সঙ্গে সঙ্গে রেজন রাজিবুলের হাত ধরে মোচড় দিয়ে ঘুরিয়ে ওর পিঠের সাথে শক্তভাবে চেপে ধরে কঠিন স্বরে বলল, আমাকে রক্তাক্ত করে দিয়েছিস, মেরে কিছুই বলিনি, কিন্তু আমার স্ত্রীর শরীরে আঘাত করার জন্য উদ্যত হওয়ার সাহস দেখালি কি করে? এত যাবৎ ধরে চুপ থেকে তোদের সব অন্যায় সহ্য করে গিয়েছে, এজন্য একেবারে মাথায় চড়ে বসেছিস তোরা, তাই না? মোচড়ের ব্যথায় রাজিবুল মুখ দিয়ে আর্তনাদ বের করতে শুরু করলো। রাহেলা চিল্লিয়ে বললেন, রফিক, বাপ আমার, তোর ভাইরে বাঁচা, এই জালিমের হাত থেকে বাঁচা। আমার সোনার টুকরো ছেলের হাতটা ভেঙে ফেললো রে। মায়ের কথা শুনে রফিকুল রাগ নিয়ে রেজওয়ান আর রাজিবুলের দিকে অগ্রসর হতে নিলে রেজওয়ান আরো শক্ত করে রাজিবুলের হাত চেপে ধরে বলল, আর এক পাও যদি সামনের দিকে বাড়িয়েছিস তুই, তাহলে সত্যি সত্যি তোর ভাইয়ের হাত তার শরীর থেকে একেবারের জন্য আলাদা করার ব্যবস্থা করব আমি। রেজওয়ানের এমন হুমকিতে থেমে যায় রফিকুল। শেফালি আর উর্মিলার মাঝে ভয়ের সৃষ্টি হয়েছে কিছুটা। এই প্রথম রেজওয়ানের মতো শান্ত ছেলেকে এতটা ভয়ঙ্কর রূপে দেখার বিষয়টা হজম করে নেওয়া ভীষণ বেগদায়ক হয়ে যাচ্ছে। রাজিবুল অত্যন্ত ব্যথায় আরও জোরে জোরে আর্তনাদ করতে শুরু করেছে, কিন্তু সেসবের কোনো প্রভাব রেজওয়ানের উপর পড়ছে না। রেজওয়ান রাগে হিসিয়ে বলল, তোরা হয়তো ভুলে গিয়েছিস এই বংশের সাথে তোদের রক্তের কোনো সম্পর্ক নাই। তোরা কেবল নামে মাত্র আমার জন্মদাত্রী বাবার সন্তান। আজ থেকে 17 বছর আগে আমার বাবা যদি শ্রদ্ধেয় নাটকবাজ সৎমাকে বিয়ে করে তোদের সমাতে এই বাড়িতে না আনতো, তাহলে তোদের স্থান এখন রাস্তায় হইতো। অন্যের বাসায় জমিতে কাজ করে কামলা খেটে দিন পার করতি তোরা। সবে মাত্র মা হারা এই ছেলেটা সে সময় তোদের নিজের পরিবার বলে মেনে নিয়েছিল। তোদের মাকে নিজের মায়ের স্থানে বসাতে চেয়েছিল, আর তোদেরকে নিজের বড় ভাইয়ের স্থানে। কিন্তু কথায় আছে, পায়ের জুতো সব সময় পায়ে পড়লেই মানায়। পায়ের জুতো মাথায় তুলে তাজ বানাতে চাইলে সেটা অত্যন্ত বেমানান দেখায়। আমি এতদিন যাবৎ এই বিষয়টাকে বুঝেও না বোঝার ভান করে নিয়েছিলাম, কিন্তু এতে তোরা বড্ড পেয়ে বসলি। এই বংশের এই বাড়ির এই সব সয় সম্পত্তিকে আসল উত্তরাধিকারী সেটা তোরা ভুলে গিয়েছিলি। বাবার সামনে দোধায় ধোয়া তুলসী পাতার মতো স্বচ্ছভাবে নিজেদের তুলে ধরিস, আর বাবার আড়ালে আমাদের সামনে নিজেদের আসল চেহারা বের করিস। অনেক লুকোচুরি খেলা হয়ে গিয়েছে। এবার সময় এসেছে তোদের আসল রূপ সম্পর্কে বাবার অবগত হওয়ার। খুব শীঘ্রই বাবা দেশে ফিরবেন, তারপর তোদের চোখে আঙুল দিয়ে তোদের আসল জায়গাটা তিনিই দেখিয়ে দিবেন। এই বলে রেজন রাজিবুলের হাত ছেড়ে ওকে সজোরে ধাক্কা দেয়। আকস্মিক এই ধাক্কার বেগ সামলাতে না পেরে রাজিবুল মুখ থুবড়ে মেঝের উপর পড়ে যায়। অতঃপর রেজন মেহরিনের হাত ধরে সিঁড়ি বেয়ে উপরে নিজেদের রুমে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরে। শেফালি ছুটে যায় রাজিবুলের দিকে। রাজিবুল অত্যন্ত রাগে মেঝের ওপর বাম হাত দিয়ে কয়েকবার বাড়ি দেয়। শেফালি রাজিবুলের থেকে কিছুটা দূরে ভীত মুখশ্রী নিয়ে বসে রয়। উপস্থিত বাকিদের মুখে চিন্তা ও হতভম্বতার ছাপ স্পষ্ট ফুটে আছে। শেহতাজ উষার হাত ধরে সেখান থেকে চলে যায় নিজের রুমে। কিয়ৎক্ষণ পুরো পরিবেশ জুড়ে থমথমে ভাব বিরাজ করে। পরক্ষণে উর্মিলা রফিকুলের গা ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলল, কি গো, এখন কি হবে? খোঁচা মেরে মেরে গোমন্ত সিংহকে তো জাগিয়ে দিয়েছি, আমরা এখন তার থাবা থেকে আমরা নিজেদের বাঁচাবো কি করে? রফিকুল ওর প্যান্টের ডান পকেট থেকে সাদা রঙের পাতলা রুমালটা বের করে নিজের কপালে জমে আসা বিন্দু বিন্দু ঘামের কণাগুলো মুছতে শুরু করে। পরক্ষণে সে কোনো প্রত্যুত্তর না করে বাড়ি থেকে বেরিয়ে যায়। উর্মিলা কেবল ফেল চাহনি নিয়ে রফিকুলকে যেতে দেখে। মেহেরিনকে নিয়ে নিজেদের রুমে আসার পর রেজন বিছানায় বসে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। মেহেরিন বিছানার পাশে থাকা টেবিলের ওপর থেকে পানির গ্লাসটা হাতে নিয়ে রিজওয়ানের মুখোমুখি বসে ওর দিকে গ্লাসটা বাড়িয়ে দিয়ে শান্ত স্বরে বলল, এই পানিটুকু খেয়ে মাথা ঠান্ডা করো। রেজন ওর ভ্রু যুগল কিঞ্চিত কুচকে নিয়ে মেহেরিনের দিকে তাকায়। মেহেরিন ইশারায় আবারও পানিটুকু খেতে বলে রেজনকে। রেজন বাধ্য ছেলের মতো মেহেরিনের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে সবটুকু পানি শেষ করে। মেহেরিন ও শাড়ির আঁচল দিয়ে রিজনের কপালে সম্পূর্ণ মুখশ্রী জুড়ে জমে থাকা বিন্দু বিন্দু ঘামের কণাগুলো সযত্নে মুছে দিতে শুরু করে। রেজন এক হাতে মেহেরিনের কোমর জড়িয়ে ধরে ওকে নিজের একেবারে কাছে টেনে নেয়। রেজনের আকস্মিক এমন কাজে মেহেরিন কিছুটা ভরকে গেলেও পরপরই নিজেকে সামলে নেয় সে। রেজন মেহেরিনের কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে বলল,
এত ভালোবাসে না বউ। আমার যে হিংসা হবে যখন আমার ভালোবাসার মাঝে কেউ ভাগ বসাবে, তখন নিজেকে সামলাবো কি করে? মেহেরিন অবাক স্বরে বলল, ওমা, আমি তো তোমাকেই ভালোবাসি, আর সারা জীবন শুধু তোমাকেই ভালোবেসে যাব। তোমার ভালোবাসায় আমার ভাগ বসাতে যাবে কে শুনি? দুদিন পর যখন তোমার আর আমার মাঝে আমাদের ভালোবাসার চিহ্ন হিসেবে ছোট্ট কয়েকটা প্রাণ আসবে, তখন তো তুমি তাদের যত্ন নিতেই ব্যস্ত হয়ে পড়বে। ওরা তো তখন আমার একার জন্য বরাদ্দ করা ভালোবাসার ভেতরেই ভাগ বসাবে। তখন তো আমার হিংসা হবেই বলো। রেজনের এরূপ কথা শুনে লজ্জায় কুকড়ে যায় মেহেরিন। ঠোঁটে লজ্জাজনক হাসি দিয়ে রেজনের বুকে মুখ লুকিয়ে বলল, সেই চিন্তা তো সমানভাবে আমারও করা উচিত। আমার একার জন্য তোমার মনে বরাদ্দ করা ভালোবাসায়ও তো তখন ওরা ভাগ বসাবে, তাহলে আমিও হিংসা করব কি? রেজন দুহাতে মেহেরিনকে জড়িয়ে ধরে বলল, আল্লাহর রহমতে আমাকে বাবা হওয়ার মতো কত বড় সুখ দিবে, আর তোমার ভালোবাসা ওদের ভাগ বসাতে দিবে বলো? তোমার জন্য আমার মনে যে বিশাল জায়গা তৈরি হয়ে গেছে, সেই জায়গায় কেউ কখনো ভাগ বসাতে পারবে না বউ। ওই নিষ্পাপ প্রাণগুলোর জন্য তোমার জায়গার পাশে নতুন করে জায়গা করে দিব, কেমন? ওখানে ওদের জন্য সকল ভালোবাসা, স্নেহ, মায়া বিরাজ করবে। মেহেরিন হাসি মুখে বলল। একই কাজ আমিও করব। রেজন হাসি মুখে বলল, তাহলে তোমাকে আদর দিয়ে মা হতে সাহায্য করার কাজ শুরু দিই বলো? মেহেরিন আরো বেশি লজ্জা পেয়ে বলল, ইয়েস, তুমি না একটা যাইছে তাই হয়ে যাচ্ছ দিনকে দিন। মেহেরিন লজ্জা পেয়েছে বুঝে রেজন নিঃশব্দে হাসতে শুরু করে। সকাল 11টা। মেহেরিনের একমাত্র ননদ রুমি সবেমাত্র ঘুম থেকে উঠে চোখ ডলতে টলতে ড্রয়িং রুমে এসে দাঁড়িয়ে উচ্চস্বরে মেহেরিনকে ডাকতে ডাকতে বলল, ছোট ভাবি, ও ছোট ভাবি, কোথায় তুমি? আজ আমার রুমে বেডটি দাওনি কেন? ঘুম থেকে উঠে বিছানায় থাকাকালীন সময়ে গ্রিন টি খাওয়ার অভ্যাস আমার। সে কথা কি তোমার মাথায় নেই, নাকি ইচ্ছে করে আমার সকালটা নষ্ট করার জন্য এমনটা করছো তুমি? ছোট ভাবি, ও ছোট ভাবি। রুমির চেঁচামেচি শুনে রেজন মেহেরিনকে নিয়ে নিজেদের রুম থেকে বেরিয়ে সিঁড়ির সাথে থাকা বারান্দার রেলিংয়ের ধার ঘেঁষে দাঁড়ায়। রেজন পূর্বেই মেহেরিনকে কোনো কথা বলার জন্য বারণ করে দিয়েছিল, যা বলার সে নিজেই বলবে রুমিকে। বাড়ির ছোট 2 সদস্য আর রাজিবুল ব্যতীত শেফালি, উর্মিলা আর রাহেলাও ড্রয়িং রুমে উপস্থিত হয়। উর্মিলা শেফালির কানের কাছে নিজের মুখ কিছুটা এগিয়ে নিয়ে ফিসফিসিয়ে বলল, যা বুঝতেছি দেবর মশাই এবার রুমিকে জব্দ করে ছাড়বে। শেফালি কোনো প্রত্যুত্তর করল না। উপরে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই রেজন কিছুটা উচ্চস্বরে বলল, কটা বাজে এখন রুমি? রুমি চোখ ডলতে ডলতে মাথা তুলে উপরে রেজনের দিকে এক পলক তাকায়। ওর পাশে মেহেরিনকেও দাঁড়ানো অবস্থায় দেখতে পায়। রুমি কিছুটা বিরক্তিকর স্বরে বলল, কটা বাজে সেটা ঘড়িতে দেখো। আমি কি ঘড়ি হাতে নিয়ে বসে থাকি নাকি যে আমাকে জিজ্ঞেস করছো? আর ছোট ভাবি, তুমি ওখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন এখনো? হ্যাঁ, একে তো আমি বিছানা থেকে ওঠার আগে আমার রুমে গ্রিন টি না দিয়ে সকালটাই মাটি করে দিয়েছো, তার উপর তোমার সোহাগের স্বামীর আজাইরা প্যাচেলে আমার মাথা ধরে গেল। আমি রুমে যাচ্ছি, 5 মিনিটের ভেতর যেন আমার রুমে গ্রিন দিয়ে আসা হয়। এই বলে রুমি যেই না ওর রুমের দিকে পা বাড়াতে নেবে, সেই সময় রেজন বারান্দা থেকে সরে সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে বলল, এক পা সামনের দিকে বাড়ালে তোর পা ভেঙে আমি তোকে নুলো বানিয়ে দিব রুমি। রেজনের এরূপ কথা শুনে রুমি থমকে গিয়ে অত্যন্ত অবাক দৃষ্টি নিয়ে রেজনের দিকে তাকায়। রেজন রুমির সামনে এসে দাঁড়িয়ে শুরুতেই কোনো কথা না বলে সজোরে রুমির বাম গালে একবার থাপ্পড় দেয়। থাপ্পড়টি যে বেশ জোরেই পড়েছে রুমির গালে, তার জানান উপস্থিত প্রত্যেকের কান পর্যন্ত পৌঁছে গিয়ে দিচ্ছে। উর্মিলা এক হাতে নিজের মুখ চেপে ধরে, রাহেলা কেবল রাগে ফোঁসফোঁস করা ব্যতীত এই মুহূর্তে কিছুই করতে পারছেন না। শেফালিও নিস্তব্ধ নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। মেহেরিন ও স্বামীর নিষেধাজ্ঞা অমান্য করে নিচে আসার মতো সাহস জুগিয়ে উঠতে পারে না বলে উপরেই বারান্দার রেলিং ঘেঁষেই দাঁড়িয়ে রয়। রেজন রাগে হিসহিসিয়ে বলল, তোর আর আমার বাবা একজনই, এই জন্য তুই আমার রক্তের সম্পর্কের বোন হস। কোনোদিন আমাকে বড় ভাই হওয়ার খাতিরে ন্যূনতম সম্মান দিস নাই তুই। এই নিয়ে এতগুলো বছর ধরে আমি তোকে কিছুই বলিনি। তার মানে এই না যে তুই আমার বউয়ের সাথেও অমানুষের মতো আচরণ করবি, আর আমি আজীবন ধরে তা সহ্য করে যাব। তোর থেকে মেহেরিন 3-4 বছরের সিনিয়র, আর সম্পর্কে তোর ছোট ভাবি হয়। তাকে তুই কাজের মেয়ের মতো হুকুম করিস তোর ঘুম থেকে ওঠার আগে তোর রুমে বেডটি দিয়ে আসার জন্য। 2 দিন পর তোর বিয়ে হলে পরের বাড়িতে যাবি। এই হুকুমের গোলাম তখন যদি তুই নিজে হোস, তখন তোর কেমন লাগবে? তোর ননদ যদি এভাবেই তোর সাথে নিম্ন আচরণ করে, তখন কি তুই নাচতে নাচতে তার সকল হুকুম পালন করবি? হ্যাঁ? রেজনের বলা প্রতিটি কথা শুনে রুমি কেঁপে কেঁপে ওঠে। ওর 2 চোখ বেয়ে অজর ধারায় নোনা জল গড়িয়ে পড়ছে। রেজন আবারও বলল, আজ থেকে তোর নিজের যাবতীয় কাজ তুই নিজে করবি। মেহেরিন তোকে বিন্দু মাত্র সাহায্য করতে যাবে না।
বাবা দেশে আসা মাত্র তোর জন্য ছেলের সন্ধান করতে বলবো আমি, আর খুব শীঘ্রই তোকে বিদায় দিয়ে এই বাড়ি থেকে চিরতরের জন্য বিদায় করে দিব। পরের বাড়িতে গিয়ে খাটাস, তোর এই জোর কত খাটতে পারিস দেখবো। এখন দূর হ আমার চোখের সামনে থেকে। রুমি আর এক মুহূর্তের জন্য সেখানে না দাঁড়িয়ে কান্না করতে করতে নিজের রুমে যায়। রেজন, শেফালি, উর্মিলা আর রাহেলা দিকে ক্ষিপ্ত দৃষ্টি নিয়ে এক পলক দেখে পরপরই দৃষ্টি সরিয়ে সিঁড়ি বেয়ে আবারও উপরে চলে যায়। রাহেলা দ্রুত পায়ে রুমের দিকে অগ্রসর হয়। উর্মিলা ও রাহেলার পেছন পেছন সেদিকে যায়। শেফালি নিজ রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। নিজের রুমে এসে বিছানায় উপর হয়ে শুয়ে রুমি শব্দ করে কান্না করছে। সেই সময় রাহেলা আর উর্মিলা রুমির রুমে প্রবেশ করে রুমির পাশে এসে বসেন। রাহেলা বললেন, রুমি, মা আমার, এভাবে কান্না করিস না, শরীর খারাপ করবে তোর। রুমি কান্না করতে করতে বলল, তুমি আর ভাবিরা তো ওখানে উপস্থিত ছিলেই মা। যখন তোমার সতীনের ছেলে আমাকে থাপ্পড় দিল, আবার এত বড় বড় কথা শোনালো, তখন কিছু বললে না তো? চুপচাপ দাঁড়িয়ে থেকে আমাকে অপমানিত হতে দেখেছো তোমরা, আর এখন এসেছো সান্ত্বনামূলক বাক্য শোনাতে। দরকার নেই আমার তোমাদের কোনো সান্ত্বনার। চলে যাও তোমরা আমার রুম থেকে, আমাকে একা থাকতে দাও, তোমরা চলে যাও। রাহেলা রাগে ক্ষিপ্ত হয়ে বললেন, আমার ফুলের মতো সুন্দর মেয়ের শরীরে হাত উঠিয়েছে ওই জালিম। সকালে আমার কলিজার টুকরা বড় ছেলেকে আঘাত করেছিল, আবার বড় বড় কথাও শুনিয়েছিল আমাদের সবাইকে। এই সব কিছু যে আমরা এমনি এমনি মুখ বুজে সহ্য করব, এমনটা তুই ভাবিস না মা। রিজওয়ান আর ওর বউয়ের হঠাৎ উদয় হওয়া এই সাহসিকতার আর চাপার জোরের ফল যে ওদের জন্য কতটা ভয়াবহ হতে চলেছে তা ওরা কল্পনাও করতে পারবে না। আজ তোর মেজ ভাইয়াকে বাসায় ফিরতে দে, বড় খোকার মন মানসিকতাও একটু ভালো হোক, তারপর সবাই মিলে একত্রে বসবো আমরা এর একটা উপযুক্ত বিহিত করার বিষয় নিয়ে আলোচনা করতে। রুমি শোয়া অবস্থা থেকে উঠে নিজের মাকে জড়িয়ে ধরে। মেহেরিনের কোলের উপর মাথা রেখে চোখ বুজে শুয়ে আছে রেজন। মেহেরিন রেজনের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, বাবা কি সত্যিই দেশে ফিরবেন? রেজন চোখ মেলে মেহেরিনের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আসতে তো হবেই বাবাকে দেশে, কিন্তু তার আগে যেভাবেই হোক আমাকে একটা চাকরিতে যোগদান করতে হবে। দেখি আরো নতুন কয়েক জায়গায় আবেদন করার জন্য বেরোবো আগামীকাল। আল্লাহর ওপর ভরসা রাখো। অন্যায়ের প্রতিবাদ করার মতো সাহস যেমন তিনি জুগিয়ে দিয়েছেন, তেমনি তোমার কোনো না কোনো জায়গায় চাকরি মিলিয়ে দেবেনই তিনি। ফি আমানিল্লাহ। আজ তোমাকে নিয়ে একটু বাইরে যাব। কেন? বাড়ি থেকে কিছুটা সামনে নাকি একটা ছোট্ট পার্ক আছে, শেহজাতের থেকে শুনেছিলাম। ওখানে গিয়ে তুমি আমি হাত ধরে কিছু সময় হাঁটাহাঁটি করব, বেঞ্চে বসে থাকব, আমার কোলে এভাবে মাথা রেখে শুয়ে থেকো তুমি। আমি তোমার সাথে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চাই কিছু সময়। রেজন হাসি মুখে বলল, ঠিক আছে, বিকেলবেলা তুমি আর আমি মিলে যাব সেখানে। বিকেলবেলা ড্রয়িং রুমের সোফায় বসে আছেন রাহেলা, উর্মিলা আর শেফালি। সেই সময় রেজন আর মেহেরিন সুন্দর মার্জিত পোশাক পরে সিঁড়ি বেয়ে নিচে আসতে দেখে ওদের তিনজনের ভুরু কিঞ্চিত কুঁচকে যায়। ওরা নিচে আসতে উর্মিলা বলল, দুপুরে রোদ পড়তে না পড়তেই কোথায় যাওয়া হচ্ছে শুনি? রেজন শান্ত স্বরে বলল, বাহিরের পোশাক পরে আছি, দুজনেই মানে বাইরেই যাব। এতটুকু বিষয় বুঝতে তো সমস্যা হওয়ার কথা না তোমার। উর্মিলা দাঁতে দাঁত চেপে রেজনের তেড়া জবাব হজম করে নেয়। শেফালি বলল, সংসারের কাজ করা থেকে নিজের বউকে ছাড়িয়ে নিলে ভালো কথা, কিন্তু তোমার বউ যে প্রতিদিন বিকেল করে তোমার ছেলে আর উর্মিলার মেয়েকে পড়াশোনা করায়, সে কথা কি সে ভুলে গিয়েছে? নাকি ওদের পড়ানো ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও ছেড়ে দিতে বলছো তুমি তোমার বউকে? রেজন শেফালির দিকে তাকিয়ে স্মিত হাসি দিয়ে বলল, শেহতাজ আর উষা আমার ভাতিজা ভাতিজি হয়। ওই নিষ্প্রাণ প্রাণ দুটো কখনো আমাকে বা আমার স্ত্রীকে কষ্ট দেয়নি। নিজের ছোট্ট মন খুলে যতটুকু পেরেছে প্রকৃত স্বার্থহীন ভালোবাসা উজাড় করে দিয়েছে। মেহেরিন আগেও যেমন ওদের পড়াশোনা করাতো, ভবিষ্যতেও করাবে। আজ একটু সময়ের অনিয়ম হয়ে যাবে। আমরা যেহেতু বাইরে যাচ্ছি, তাই বাইরে থেকে আসার পর সন্ধ্যায় ওদের পড়াতে যাবে মেহেরিন। শেফালি তেজি স্বরে বলল, তোমাদের বাহিরে গিয়ে ফুর্তি করার জন্য আমাদের ছেলে মেয়ের পড়াশোনার সময়ের অনিয়ম করাতে হবে নাকি? ওসব তো হবে না। প্রতিদিন বিকালবেলা তোমার বউ আমাদের ছেলে মেয়েকে যেমন পড়াতো আজও তেমনই পড়াবে। দরকার পড়লে তোমরা রাতে বাহিরে যাবে। রেজন শান্ত স্বরে বলল, তোমরা তোমাদের ছেলে মেয়েদের পড়াশোনা করানোর জন্য তোমরা আমার স্ত্রীকে বেতন দাও না যে তোমাদের হুকুম পালন করতে সে বাধ্য থাকবে। তাই প্রতিটা কথা বলার পূর্বে ভেবে চিন্তে কথা বইল।
এই বলে রেজন ওদের আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে মেহেরিনের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যায়। উর্মিলা বলল, দেখেছেন মা, দেখেছেন কেমন বার বেড়েছে এরা দুজনে, বিশেষ করে রিজওয়ান। ওর চাপার জোরেই ওর বউও সাহস পাচ্ছে। এখন তাড়াতাড়ি এদের একটা উপযুক্ত ব্যবস্থা না করলে চলবে না। হুট করেই যদি রিজওয়ানের কথায় বাবা দেশে চলে আসেন আর তার কানে রিজওয়ান আমাদের করা যাবতীয় কর্মকাণ্ডের কথা তুলে দেয়, তাহলে তো সব শেষ হয়ে যাবে। এ বাড়িতে আমাদের রাজত্বের দিন ফুরিয়ে যাবে। রিজওয়ানই যে এ বাড়ির আসল বংশধর এ কথা তো মিথ্যা নয়, তাই ওর জোর আমাদের থেকে যথেষ্ট বেশি। রাহেলা বললেন, এসব ভেবে দুশ্চিন্তা করো না মেজ বৌমা। রেজওয়ান যতই এ বাড়ির আসল বংশধর হোক না কেন, আগে যেমন এ বাড়িতে আমাদের রাজত্ব চলতো, ভবিষ্যতেও তেমন চলবে। ওদের অতিরিক্ত বারের জন্য ওদের পিঠে গজানো পাখা জোড়া কেটে ফেলবো খুব তাড়াতাড়ি। বাড়ি থেকে বের হওয়ার পর রেজন আর মেহেরিন একে অপরের হাত ধরে হাঁটতে হাঁটতে সেই পার্কের মূল দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। এখানে ঢোকার জন্য টাকা ব্যয় করে টিকিট নিতে হয় না। যার যার যখন ইচ্ছে সে এসে তখন অনায়াসেই ভেতরে প্রবেশ করতেও বের হতে পারে। পার্কের মূল দরজা দিয়ে অনেকটা দূর পর্যন্ত সরু একটা পাকা রাস্তা চলে গিয়েছে। রাস্তার দুই ধারে ইট পাথর দিয়ে বিভিন্ন জ্ঞানী মহাপুরুষদের মূর্তি বানিয়ে সাজিয়ে রাখা হয়েছে। এছাড়াও পুরো পার্ক জুড়ে সুগন্ধি ছড়ানোর জন্য, সৌন্দর্যে ভরপুর রাখার জন্য নানান ধরনের রং বেরঙের ফুল ফলের গাছ লাগানো রয়েছে। পার্কটির জায়গায় জায়গায় মানুষজনদের বসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ছোট বাচ্চাদের আনন্দের সহিত সময় পার করার জন্য দোলনা, স্লিপার সহ নানান ধরনের জিনিসপত্র রয়েছে। মেহেরিন চারপাশটা খুব মনোযোগী ও মুগ্ধ দৃষ্টি নিয়ে দেখছে, আর রেজন নিজের দৃষ্টি কেবল মেহেরিনের মুখশ্রী পানে স্থির রেখেছে। বেশ কিছু সময় ধরে পুরো পার্কের ভিতরে চারপাশ হাঁটাহাঁটি করার পর মেহেরিন আর রেজন একটা বসার স্থানে এসে বসে। রেজন এক মুহূর্ত দেরি না করে মেহেরিনের কোলের উপর মাথা রেখে আদুরে স্বরে বলল, এবার আমার চুলে হাত বুলিয়ে দাও তো বউ, আমি কিছু সময় চোখ বুজে আরাম করি। মেহেরিন হাসি মুখে রেজনের চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে, আর যে স্থানে বসেছে সেখানে পিঠ ঠেকিয়ে খোলা আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। বিয়ের পর কলেজ যাওয়া বন্ধ হয়ে গেলে মেহেরিন পুরোপুরিভাবে বাড়ি বন্দিনী হয়ে গিয়েছিল। সারাদিন ধরে সংসারের যাবতীয় কাজ করার পর ক্লান্ত শরীরটাকে কোনো রকমে বিছানায় এলিয়ে দিতে পেরেছিল। প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছিল এটাই। এই প্রথম মেহেরিন রেজনের সাথে এমন খোলামেলা পরিবেশে এসেছে, তাই আজকে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে নিতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে মেহেরিন। মেহেরিনের মাঝে এখন যে প্রশান্তি কাজ করছে তা সে কাউকে ভাষায় বলে প্রকাশ করতে পারবে না হয়তো। এভাবেই যে কত সময় পেরিয়ে যায় তা মেহেরিন বা রেজন খেয়াল করে উঠতে পারে না। কিয়ৎক্ষণ পর মেহেরিন একজন মধ্যবয়সের লোককে একটা মিষ্টি 4 থেকে 5 বছরের মেয়ে বাচ্চার হাত ধরে পার্কের ভেতর রাস্তা দিয়ে হাঁটতে দেখে। তারা মেহেরিন আর রেজন বসার স্থানের সম্মুখপানের রাস্তা দিয়ে হাঁটাচলা করছে। এমন দৃশ্য দেখে মেহেরিনের ওপর ওর বাবা আর মামার কথা মনে পড়ে। ছোটবেলায় মেহেরিনের বাবা বেঁচে থাকাকালীন সেও ওর বাবার হাত এভাবে ধরে বিভিন্ন জায়গায় হাঁটাচলা করত। সেসব স্মৃতি আবছাভাবে মনে আছে মেহেরিনের। কিন্তু পরবর্তী সময়ে মেহেরিন ওর মামার সাথেও বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি করেছে। সে সব স্মৃতি স্পষ্ট মনে আছে মেহেরিনের। ভাবতে ভাবতে ও দু চোখের কোণে অশ্রুরা জমে আসে। মেহেরিন একবার দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, মামা মামি কতদিন তো তোমাদের দেখি না, ভীষণ মনে পড়ছে তোমাদের কথা। জানি না কেমন আছো তোমরা। মেহেরিনের ভাবনায় ছেদ ঘটে ওদের পেছন থেকে ভেসে আসা কোনো বাচ্চার দাদুভাই দাদুভাই বলে বলে কান্না করার শব্দে। রেজন ও মেহেরিনের কোল থেকে মাথা তুলে উঠে বসে। মেহেরিন আর রেজন পিছন ফিরে তাকাতেই দেখে কিয়ৎক্ষণ পূর্বে মেহেরিন যে মধ্যবয়সের লোকটিকে ছোট বাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করতে দেখেছিল সেই লোকটি রাস্তার উপর পড়ে আছে, আর তার মাথার কাছে বসে বাচ্চা মেয়েটি কান্না করছে। এমন দৃশ্য দেখে রেজন আর মেহেরিন বসা অবস্থা থেকে উঠে ওদের দিকে ছুটে যেতে শুরু করে। রেজন আর মেহেরিন ছুটে সেই বৃদ্ধ লোকটির পাশে এসে দাঁড়াতেই দেখলো লোকটি নিজের বুকের বাম পাশে এক হাত চেপে ধরে চোখ বুজে মৃদুভাবে কাঁপছেন আর জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছেন, আর অন্য হাত দিয়ে এখনও নিজের নাতনির হাত ধরে রেখেছেন। ছোট্ট বাচ্চাটি দাদু দাদু বলে কান্না করে যাচ্ছে কেবল। মেহেরিন আর রেজন বৃদ্ধ লোকটির হাতের দুপাশে আলগা হয়ে বসতে মেহেরিন দ্রুততার স্বরে বলল, শোনো, তুমি তোমার 2 হাত চাচার বুকের ওপর রেখে জোরে জোরে চাপ দাও। আমার মনে হচ্ছে চাচার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এভাবে চাপ প্রয়োগ করলে তার বুকের ভেতরটা হালকা হয়ে আসবে আশা করা যায়। রেজন অবাক দৃষ্টি নিয়ে মেহেরিনের দিকে তাকিয়ে আছে। মেহেরিন রেজনকে এখনো বসে থাকতে দেখে বলল, কি হলো, চাপ দাও। রেজন আর দেরি না করে মেহেরিনের কথা অনুযায়ী বৃদ্ধ লোকটির বুকের উপর পরপর কয়েকবার চাপ প্রয়োগ করে। মেহেরিন আবারও বলল,
থেমে যাও, 5 বার হয়েছে। 5 বার করে চাপ প্রয়োগ করে কিছু সময়ের জন্য থেমে যেতে হবে, তারপর আবার 5 বার প্রয়োগ করতে হবে। এভাবে ততক্ষণ করতে হবে যতক্ষণ পর্যন্ত না চাচার নিঃশ্বাস নেওয়ার চেষ্টা স্বাভাবিক হচ্ছে। রেজন মেহেরিনের কথা অনুযায়ী কাজ করতে থাকে। এভাবে মিনিট 2 করার পর বৃদ্ধ লোকটি একবার লম্বা নিঃশ্বাস নিয়ে জোরে জোরে কাশতে শুরু করেন। মেহেরিন বলল, শুকর আলহামদুলিল্লাহ, আমাদের চেষ্টা সফল হয়েছে। আর কিছু করতে হবে না তোমাকে, চাচা একটু পরেই স্বাভাবিক হয়ে যাবে। আসার সময় পার্কের বাইরে একটা ছোট্ট ভাতের হোটেল দেখেছিলাম, সেখানে থেকে 1 গ্লাস পানি নিয়ে আসো, চাচাকে একটু পানি খাওয়াতে হবে। রেজন তৎক্ষণাৎ বসা অবস্থা থেকে উঠে পানি আনার জন্য পার্কের ভেতরেও বাহিরে যায়। সেই মূল দরজার দিকে যেতে শুরু করে। মেহেরিন বৃদ্ধ লোকটিকে ধরে বসতে সাহায্য করে। নিজের দাদুকে আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়ে যেতে দেখে বাচ্চা মেয়েটিও কান্না থামিয়ে দেয়। বৃদ্ধ লোকটি চোখ মেলে তাকাতেই নিজের এক পাশে নাতনিকে আর অন্য পাশে মেহেরিনকে বসে থাকতে দেখে বললেন, কে তুমি মা? আমার এই দুঃসময়ে এইভাবে আমার পাশে এসে দাঁড়ালে। তুমি না থাকলে আজ আমার হয়তো আর জীবিত অবস্থায় বাসায় ফেরা হতো না। মেহেরিন স্মিত হাসি দিয়ে বলল, আমার নাম মেহরিন চাচা, আমি অতি সাধারণ একজন মেয়ে, এভাবে বলবেন না আপনি। প্রাণ কুলের হায়াত মৌত ঠিক করা সবই আল্লাহর ওপর। আমি আর আমার স্বামী আপনার কাছে আজ উছিলা হয়ে এসেছিলাম মাত্র, তাই সৃষ্টিকর্তা ও রহমত বর্ষণকারী ওই আল্লাহ তাআলার শুকর আদায় করুন। হ্যাঁ হ্যাঁ, তা সঠিক বলেছ তুমি মা। তোমার স্বামীকে তো দেখছি না, কোথায় সে? আপনার জন্য পানি আনতে পার্কের বাইরে গিয়েছে, এসে পড়বে এক্ষুনি। মেহেরিনের কথা শেষ হতে না হতে ওরা লক্ষ্য করে সামনে থেকে ওদের দিকে বিশাল দেহের কালো পোশাকধারী হাতে একটা করে বিশালাকার বন্দুক নিয়ে কয়েকজন গার্ডস দৌড়ে আসছে। মেহেরিন তাদের চিনতে না পারায় বৃদ্ধ লোকটি ও বাচ্চা মেয়েটির সামনে এসে দুহাত পেছন থেকে তাদের ঘিরে ধরে বলল, চাচা আপনি ভয় পাবেন না, আমি থাকতে এই গুন্ডাগুলো আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। মেহেরিনের কথা শেষ হতেই গার্ডসরা মেহেরিনের সম্মুখপানে এসে দাঁড়িয়ে পড়ে। মেহেরিন গার্ডসদের উদ্দেশ্য করে উচ্চস্বরে বলল, লজ্জা করে না আপনাদের? একজন বৃদ্ধ লোক, তার সাথে একজন ছোট বাচ্চা এবং একজন মেয়ে মানুষকে দেখে তাদের উপর হামলা করতে? হ্যাঁ, কাপুরুষের দলেরা। শরীর স্বাস্থ্য তো যথেষ্ট ভালো, গুন্ডামি না করে বন্দুক দেখিয়ে সাধারণ মানুষদের ভয় না দেখিয়ে ভালো কোথাও গিয়ে নিজেদের শ্রম ব্যয় করে টাকা রোজগার করলেই তো পারেন। মেহেরিনের মুখে এরূপ কথাগুলো শুনে গার্ডসরা আহম্মকি দৃষ্টি নিয়ে একে অপরকে দেখে কেবল। মেহেরিনের পেছন থেকে বৃদ্ধ লোকটি আর বাচ্চা মেয়েটির সঙ্গে সঙ্গে শব্দ করে হেসে ওঠে। ওদের হাসির শব্দ শুনে মেহেরিন ওদের সামনে থেকে সরে একপাশে বসে অবাক দৃষ্টি নিয়ে ওদের দিকে তাকিয়ে রয়। বৃদ্ধ লোকটি হাসি মুখে বললেন, ভয় পেও না মা, ওরা কেউ খারাপ লোক কিংবা গুন্ডা না। ওদের সবাইকে, আমাকে আর আমার নাতনিকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য গার্ডস হিসাবে নিয়োজিত করেছে আমার বড় ছেলে। পার্কে প্রবেশ করার পূর্বে ওদের পার্কের বাইরেই দাঁড় করিয়ে রেখে আমি আমার নাতনিকে নিয়ে ভিতরে এসেছিলাম। অনেক সময় হয়ে গেল আমরা না ফেরায় ওরা চিন্তিত হয়ে এখানে চলে এসেছে। বৃদ্ধ লোকটির এরূপ কথা শুনে মেহেরিন নিজের আচরণ ও কথার ধরনের জন্য কিছুটা লজ্জাবোধ করে। গার্ডসরা বৃদ্ধ লোকটিকে ধরে সেখানে বসার জায়গায় বসিয়ে দেয়। সেই সময় রেজন একটা কাচের গ্লাসে করে পানি নিয়ে ওদের সামনে এসে দাঁড়ায়। গার্ডসদের দেখে সেও কয়েক সেকেন্ডের জন্য অবাক হয়। মেহেরিন রেজনের হাত থেকে পানির গ্লাসটি নিয়ে বৃদ্ধ লোকটিকে দিলে তিনি হাসি মুখে গ্লাসে থাকা সবটুকু পানি পান করে নেন। পরক্ষণে বৃদ্ধ লোকটি বললেন, ওই তাহলে তোমার স্বামী মেহেরিন মা? জি চাচা। নাম কি তোমার বাবা? কি কাজ করো? রেজন এক পলক মেহেরিনের দিকে তাকিয়ে পরপরই নিজের দৃষ্টি বৃদ্ধ লোকটির উপর স্থির করে বলল, আমার নাম রিজওয়ান ইয়াসির, আপাতত বেকার আমি চাচা। রেজনের মুখে বেকার শব্দটি শুনে বৃদ্ধ লোকটির ভুরু কিঞ্চিত কুঁচকে আসে। পরক্ষণে তিনি শান্ত স্বরে গার্ডসদের উদ্দেশ্য করে বললেন, তোমরা আপাতত আমাদের থেকে দূরত্ব রেখে দাঁড়াও, কোনো প্রয়োজন হলে আমি ডেকে নিব। অতঃপর গার্ডসরাও বিনা বাক্যে ওদের থেকে কয়েক হাত দূরে গিয়ে উল্টো ঘুরে দাঁড়িয়ে পড়ে। বৃদ্ধ লোকটি রেজনের উদ্দেশ্যে বললেন, মেহেরিন মায়ের পাশে বসো তুমি বাবা। রেজন নিঃশব্দে মেহেরিনের পাশে বসে পড়ে। বৃদ্ধ লোকটি আবারও বললেন, আমার নাম আমজাদ চৌধুরী। এই শহরে সব থেকে বড় কোম্পানির চৌধুরী গ্রুপ অফ লিমিটেডের প্রতিষ্ঠাতা আমি। এখন কোম্পানি সামলানোর সব দায়িত্ব আমার একমাত্র ছেলে আরহাম চৌধুরীর উপর আমি অবসর নিয়েছি। ও আমার একমাত্র নাতনি আরফা। আরফার মা সানজিদ ওকে জন্ম দেওয়ার পরপরই আল্লাহর ইচ্ছেতে জান্নাতে চলে গিয়েছেন। দীর্ঘ 5 বছর হলো। এরপরই আরহাম অনেকটা হলো মেলো হয়ে গিয়েছিল।
বৌমার স্মৃতি মনে করা থেকে নিজেকে বিরত রাখতে 24 ঘন্টার ভিতর 18 ঘন্টার বেশি সময় ধরে নিজেকে বাহ্যিক কাজের মধ্যে ব্যস্ত রাখতে শুরু করে। বাবা হওয়ার খাতিরে আরফার 24 ঘন্টা দেখাশোনার জন্য কয়েকজন মহিলা সার্ভেন্ট রেখেছে মাত্র, কিন্তু আরহাম যে এখনও আরফাকে মন থেকে গ্রহণ করেনি তা বুঝতে আমার বাকি নেই। শত ব্যস্ততার মাঝে নিজেকে রেখে আরফার হক থেকে ওকে বঞ্চিত করে এসেছে বিগত বছরগুলো ধরে। ও মনে করে সানজিদার মৃত্যুর জন্য আমার নিষ্পাপ নাতনি আরফা দায়ী। যতবার আরহামের সাথে এই বিষয়ে কথা বলার চেষ্টা করেছিলাম প্রতিবারই ও আমাকে এক বুক হতাশা দিয়েছে মাত্র। জানি না ওর ভিতর কাজ করা এই ভুল ধারণা কবে ভাঙবে। বাহ্যিক কাজ থেকে অবসর আসার পর নাতনির পেছনেই পুরো সময় ব্যয় করি আমি। প্রায় সময় এই পার্কে হাঁটতে আসি আরফার সাথে, আজও এসেছিলাম। এরপর যা হলো তা নিয়ে আর কি বলবো। সব কিছুর পর আমাকে কেবল একটা বিষয় ভাবাই, তা হলো আমার বর্তমানে আমার নাতনিটার কি হবে। বাবার অবহেলায় বড় হতে হতে নিজেকে একলা মনে করতে শুরু করবে হয়তো। এ বলে আমজাদ একবার দীর্ঘশ্বাস ফেললেন আর ফ্যাল দৃষ্টি নিয়ে নিজের দাদুর মুখশ্রী পানে চেয়ে আছে। দাদুর বেলায় কঠিন কথাগুলোর বেশিরভাগ কথার মানেই হয়তো সে বুঝে উঠতে পারেনি। আরফার এই চাহনি মেহরিনের হৃদয়ে গিয়ে ধারালো সূচের মতো বিধে। কিয়ৎক্ষণ পর আমজাদ আবারও বললেন, আল্লাহর রহমতের জন্য আমাকে এই কঠিন বিপদ থেকে রক্ষা করার জন্য তোমাদের দুইজনকে আমার নিকট উসিলা হিসাবে পাঠানোর জন্য আমি তার লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। তোমাদের এই উপকারের মূল্য আমি কোনো কিছুর বিনিময়েই শোধ করতে পারবো না জানি, তবুও আমি আমার সাধ্যের ভিতর থাকা এমন কিছু করে তোমাদের দুঃসময় তোমাদের পাশে দাঁড়াতে চাই। এ নিয়ে আমি তোমাদের থেকে দ্বিমত শুনবো না। রেজন আর মেহরিন অবাক দৃষ্টি নিয়ে আমজাদের মুখশ্রী পানে তাকিয়ে রয়। আমজাদ শান্ত স্বরে বললেন, আমি জানি মধ্যবিত্ত পরিবারের একজন প্রাপ্তবয়স্ক বেকার ছেলে থাকলে তার উপর দিয়ে কতটা মানসিক ধকল যায়। পরিবার সমাজ দুই তাকে ছোট নজরে দেখে সব সময়। এরপর তুমি বিবাহিত, তোমার উপর মেহরিন মায়ের সম্পূর্ণ দায়ভার পড়ছে। হয়তো এখনও তার বাবা কিংবা ভাই তোমাদের খরচ বহন করছে, কিন্তু তারা তো আজীবন তোমাদের খরচ বহন করবে না। এই সময়টা তোমাদের দুইজনের জন্যই দুঃখময়। তাই আগামী কাল সকাল 10টার ভিতর তোমার সিভি নিয়ে চৌধুরী গ্রুপ অফ লিমিটেডে উপস্থিত হবে তুমি, রেজওয়ান। আমিও থাকবো সেখানে আগামীকাল রিসেপশনে। তোমার কথা আমি পূর্ব থেকেই বলে রাখবো। তুমি শুধু তোমার নামটা বলবে, তাহলেই তারা তোমাকে আমার নিকট পৌঁছতে সহযোগিতা করবে। তারপর তোমার যোগ্যতা যাচাই করে তোমাকে আমি আমার কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। আমজাদের এরূপ কথা শুনে মেহরিনের দু চোখ খুশির নোনা জলে টইটুম্বুর হয়ে ওঠে। উপকারের এত বড় প্রতিদান যে তারা পাবে এমনটা কল্পনাও করেনি ওরা। রেজন মাথা নুয়ে রেখেছে। প্রত্যুত্তরে কিছু বলার ভাষা যেন ওরা হারিয়ে ফেলেছে। পশ্চিম আকাশে ক্লান্ত সূর্য ধীরে ধীরে ঢলে পড়তে পড়তে সন্ধ্যা হওয়ার জানান দিচ্ছে। আমজাদ বললেন, সন্ধ্যা হয়ে আসছে, বাড়ি ফিরতে হবে তো তোমাদের নিশ্চয়ই। মেহরিন শান্ত স্বরে বলল, জি চাচা। আমজাদ তৎক্ষণাৎ একজন গার্ডসকে ডাকলেন। গার্ডসটি তার সামনে এসে দাঁড়ানো মাত্রই আমজাদ বললেন, মেহরিন মা আর রেজওয়ান বাবাকে গাড়িতে করে ওদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে এসো। আমি আরফাকে নিয়ে এখানেই বসছি আরও কিছু সময়। রেজন বলল, চাচা, এই পার্ক থেকে আমাদের বাড়ি যেতে খুব বেশি সময় লাগবে না। হেঁটেই যেতে পারবো না। আপনার শরীর ভালো না, এখানে বসে আর অপেক্ষা করতে হবে না আপনাকে। গুরুজনরা কিছু বললে সেটা হাসি মুখে মেনে নিতে হয় বাবা। কিন্তু চাচা। কোনো কিন্তু নয়। আচ্ছা, তোমাদের যখন আমার শরীর নিয়ে এত দুশ্চিন্তা হচ্ছে তখন আমরাও যাব তোমাদের সাথে। তোমাদের বাসায় নামিয়ে দিয়ে নিজ বাসায় চলে যাব, তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। আমজাদের এরূপ কথায় মেহরিন আর রেজন এবার আগের তুলনায় কিছুটা সন্তুষ্ট বোধ করে। অতঃপর ওরা সবাই পার্ক থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসে। ওদের পেছনে গাড়িতে গার্ডসরা আছে। মিনিট 15 ভেতরেই গাড়িটি রেজনের বাড়ির মেইন গেটের সামনে ব্রেক কষে। রেজন আর মেহরিন হাসি মুখে আমজাদ আর আরফার থেকে বিদায় নিয়ে গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে প্রবেশ করে। অতঃপর আমজাদ ও তার গার্ডসদের গাড়িও তাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। ছাদ থেকে নিজেদের শুকনো আধভেজা কাপড়গুলো ওঠাচ্ছিল শেফালি আর উর্মিলা। তাই এত সময় ধরে পুরো বিষয়টি লক্ষ্য করেছে ওরা। উর্মিলা শেফালির পাশে এসে দাঁড়িয়ে বলল, ভাবি, এত বড় গাড়ি করে ওদের দুজনকে বাড়ির সামনে কে নামিয়ে দিয়ে গেল বলো তো? এমন তো এর আগে কখনো হতে দেখিনি। শেফালি ভাবুক স্বরে বলল, আমিও তো সেটাই ভাবছি। চল নিচে যাই, তাহলেই জানতে পারবো।
এখন ওদের ভাব যেই পরিমাণে বেড়ে গিয়েছে, তোমার মনে হয় আমাদের বলবে ওরা? শেফালি এক পলক উর্মিলাকে দেখে কোনো প্রত্যুত্তর না করে পরপরই নিজের দৃষ্টি সরিয়ে নিয়ে সামনের দিকে হাঁটা ধরে। চৌধুরী ম্যানশনের মূল গেট দিয়ে আমজাদ চৌধুরীর গাড়ি ভেতরে প্রবেশ করে। কাঙ্ক্ষিত স্থানে গাড়ি থামানো মাত্র আরফাকে নিয়ে গাড়ি থেকে নামেন আমজাদ। অতঃপর ছোট্ট আরফার হাত ধরে মূল দরজা ভেদ করে ভেতরে প্রবেশ করতেই ড্রয়িং প্লাসের সোফায় আরহামকে বসে থাকতে দেখে আমজাদ একজন মহিলা সার্ভেন্টকে ইশারা করেন। মহিলা সার্ভেন্টটি আরফাকে নিয়ে ওর রুমের উদ্দেশ্যে চলে যায়। 30 বছর বয়সী আরহামের দৃষ্টি তার হাতে থাকা ফাইলের উপরেই সীমাবদ্ধ দেখে আমজাদ লম্বা করে একবার নিঃশ্বাস ফেলে আরহামের পাশে এসে বসে শান্ত স্বরে বললেন,